আসসালামু আলাইকুম। আজ আমাদের মোটিভেশনাল ক্লাস। তো আজকে আমাদের গেস্ট আসবেন কথা সাহিত্যিক হাইফেজ স্যার, এডিসি মেহেরপুর জেলা। 26 এবং 27তম কৃতিত্বের সাথে এবং প্রশাসনে এখন এডিসি হিসেবে মেহেরপুর জেলাতে আছেন। উনি আজকে আমাদেরকে গল্প বলবেন। কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের এখানে যুক্ত হবেন। তো তোমরা এই পর্যন্ত যারা দেখছো তারা অবশ্যই লাইভে শেয়ার করে দাও। যে স্যার আসার সাথে মানে স্যারকে একটা ইমপ্রেশন স্যার আসছে, আমরা তাকে মোটামুটি ভালো একটা ইমপ্রেশন একটা দিতে পারো স্যারের জন্য। সেই হিসেবে তোমরা লাইভটা শেয়ার করে দাও। আর স্যার আসলেই আমরা কথা বলা শুরু করবো। ক্লাসটার উপস্থাপনা করবেন আমাদের স্বপ্ন যখন অনলাইন অ্যাডমিশন ক্লাসের বাংলা বিভাগীয় প্রধান রবি ভাই। তো কথা ক্লিয়ার না, একটু সমস্যা। আচ্ছা রবিউল ভাই, আপনি একটু কথা বলা শুরু করেন। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছো বা আমাদের লাইভটা যারা দেখছো প্রত্যেককেই স্বাগতম। আর আজকে আমাদের যে লাইভের বিষয়বস্তু তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো, যে কথা সাহিত্যিক সাঈদ আজাদের সাথে আড্ডা সফলতার গল্প শুনি। এই প্রতিপাদ্য নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমাদের যিনি গেস্ট থাকবেন উনি একটু সমস্যার কারণে আসতে লেট হচ্ছে, তবে খুব শীঘ্রই উনি এসে পড়বেন। সেক্ষেত্রে আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়বস্তু বা আমরা যে পর্বে সাজিয়েছি তোমাদের জন্য, মোট বিষয়টাই হচ্ছে যে তোমরা আসলে কিভাবে করতে পারো, তোমাদের জন্য দিক নির্দেশনামূলক। সেক্ষেত্রে আমরা যাকে গেস্ট হিসাবে এনেছি তিনি ইতোমধ্যে কাদের বলে ফেলেছে যে তিনি 26 এবং 27তম বিসিএস এর সফল। বর্তমানে তিনি মেহেরপুরে জেলায় এডিসি হিসাবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি তার সম্পর্কে যদি বলতে যাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। আর তার হোম ডিস্ট্রিক্ট আমি যতদূর জানি যে কুমিল্লাতে। সেক্ষেত্রে যারা তোমরা কুমিল্লার আমাদেরকে দেখছো তাদের জন্য খুবই অ্যাডভান্টেজ যে তোমার এলাকা থেকে একজন সিনিয়র সে দেশের এরকম একটা জায়গায় কর্মরত আছেন। সেটা তোমাদের জন্য একই সাথে গর্বের এবং অনুপ্রেরণার। আমাদের একটু সময় অপেক্ষা করছি, আমাদের গেস্ট আসবেন। যেহেতু উনি একটা বড় দায়িত্বে আছেন, সুতরাং তার একটু লেট হচ্ছে। আমরা তোমাদের সুবিধার্থে তাকে বলেছি যে হ্যাঁ যথাসম্ভব একটু চেষ্টা করবেন, আর সেই জায়গা থেকে তিনি আমাদেরকে সময় দিবেন। এটা আমাদের জন্য অনেক বড় কিছু। আর মূল জায়গাটাই হচ্ছে সবই তোমাদের জন্য। তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা পরীক্ষার্থী বা যারা এর পরবর্তী সময়ে পরীক্ষা দিবা, তাদের প্রত্যেকের জন্য এটা অনুপ্রেরণার জায়গা হয়ে থাকবে। তোমরা যদি তার কথাগুলো অনুসরণ করো, সেটা তোমাদের জন্য যেমন মঙ্গলকর, প্রত্যেকের জন্যই তেমনি মঙ্গলকর। আর তিনি একাধারে কথা সাহিত্যিক এবং তার বেশ কিছু লেখা আমি পড়েছি ইতোমধ্যে। তার দুটো উপন্যাস আমি দেখেছি, অগ্নিপ্রবাদ এবং বিষণ্ণ জ্যোৎস্না। এবছরে 52 প্রকাশনী থেকে তার উপন্যাসটা প্রকাশিত হয়েছে। উপন্যাসটা সব মিলিয়ে আমি পড়ে দেখেছি যে উপন্যাসটা একটা খুব ভালো জায়গা দখল করে আছে। আর আমাদের মূল লক্ষ্য যেটা, সেটা তোমরা ইতোমধ্যে তো জানো। আমরা ইতোমধ্যে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ করে ফেলেছি। আগামীকালকে থেকে আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস গুলো শুরু হয়ে যাবে। আর সেক্ষেত্রে তোমাদেরকে আবারও বলছি যে আমাদের ক্লাসগুলো শুরু হওয়ার আগে আর তোমরাই আমাদের অনুপ্রেরণার জায়গা। তোমরা যদি আমাদের লাইভটা শেয়ার করো, আমাদের কথাগুলো যদি তোমাদের কাজে আসে, এটা আমাদের সব থেকে বড় পাওয়ার জায়গা।
সেজন্য তোমাদেরকে বলছি বারবার যে তোমরা যখনই আমাদের লাইভটা দেখবে, লাইভটার সাথে সাথে শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। এবং অন্যকে দেখার সুযোগ করে দিলে সেক্ষেত্রে তুমি যেমন উপকৃত হবে, তোমার বন্ধু বান্ধব যেই হোক না কেন, যার প্রয়োজন সে উপকৃত হবে। আর সেক্ষেত্রে আমাদের হয়তো এখনই গেস্ট চলে আসবেন। আমরা একটু উনি হয়তো কাদের, উনি কি মেসেজ রিকোয়েস্ট, উনি কি রিকোয়েস্ট পাঠিয়েছেন কিনা ইন হওয়ার জন্য? একটু চেক করো তো যে উনি আসছেন কিনা। আমাকে খুব সম্ভবত মেসেজ দিচ্ছেন, আমি মেসেজটা চেক করেন, দেখো তুমি আসছেন উনি? আমি একটু মেসেজটা চেক করছি, হয়তো তিনি আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন এরকম, এই জন্য আমাকে হয়তো মেসেজ করেছেন। হ্যাঁ, উনি উনি আমাকে মাত্রই মেসেজ করলেন, এখন পর্যন্ত দেখি উনি আসবেন না আসবেন এরকমই মেসেজ। শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আমি একটু আমি আসলে হঠাৎ করে ব্যস্ত হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম। যা হোক, সমস্যা নেই। আমাদের অতিথি চলে এসেছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি, আমাদের সাথে তিনি যুক্ত আছেন। আমি প্রথমেই তাকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমরা ইতোমধ্যে লাইভটা যেহেতু শুরু করে ফেলেছি, তিনি খুব ব্যস্ততার মধ্য দিয়েও আমাদেরকে সময় দিচ্ছেন, এটা আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। আমি আগে একটু পরিচয় দিয়ে নেই। আমাদের সাথে আজকে যিনি অতিথি হিসাবে আছেন, তিনি হচ্ছেন মেহেরপুর জেলার এডিসি হিসাবে কর্মরত আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক সাইদ আজাদ, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে, আমি যতটুকু জানি। সেক্ষেত্রে সাইদ আজাদ স্যার আপনাকে, হ্যাঁ সাইদ আজাদ স্যার আপনাকে সকলের পক্ষ থেকে স্বাগতম। ধন্যবাদ। হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। আমি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। আর আপনার আমরা তাহলে আমাদের মূল জায়গাটা, যেখানে আমরা আজকে যে পর্বটা সাজিয়েছি বা আমরা যে আজকে শিরোনামটা সাজিয়েছি, সেটা হচ্ছে কথা সাহিত্যিক সাইদ আজাদের সাথে সফলতার গল্প শুনি, এরকম একটা শিরোনামে আমরা সাজিয়েছি। আমাদের মানুষের জীবন সফলতা কঠিন, মানুষের জীবন সফলতা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, সেটা নিশ্চয়ই। তারপরেও আপনি যেহেতু একজন সফল মানুষ, সেই জায়গা থেকেই আজকে আমরা মূলত গল্প শুনবো। সেক্ষেত্রে আমি নিশ্চয়ই নিশ্চয়ই ওটাই হচ্ছে সবথেকে বড় সফলতা, যে একজন মানুষ এক্সপেরিয়েন্সড, সে আমাদের জন্য কিছু নির্দেশনা দিবে, আমরা সেটা আমরা নিজেরাও শুনবো, আমাদের যারা অডিয়েন্স আছে তারাও শুনবে, এবং আমাদের যেসব শিক্ষার্থীরা আছে তারাও নিশ্চয়ই আপনার কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে, এবং কথাগুলো নিশ্চয়ই তাদের জন্য কাজে আসবে, এমনকি আমাদের জন্য। সেক্ষেত্রে প্রথমে যেই প্রশ্নটা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি ডিস্টার্বলে বলবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেই প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী, আর সেই জায়গা থেকে আপনার আসলে বিশ্ববিদ্যালয়ের প্রতি কেমন লাগা কাজ করে, বা আপনি যে বিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হতে চাইতেন? ছোটবেলা থেকে নিশ্চয়ই স্বপ্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়বেন, বা হয়তো অন্য কোনো স্বপ্ন থাকতে পারে, আসলে স্বপ্নটা কি ছিল? তুমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকো হচ্ছে কেন? আচ্ছা, মিউট করে রাখি। শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। কথাগুলো কিন্তু ডাবল আসছে। আমাদের এখানে প্রবলেম হচ্ছে না। আমার সাইড থেকে মিউট করতে হবে, না হলে সমস্যা হবে। না, আমরা শুনতে পাচ্ছি না।
যখন আপনি মিউট করছেন তখন আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্বপ্ন বলতে আমাদের বক্সিবাজার, তখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দেখতাম, বদরুন্নেসা স্টুডেন্টদের দেখতাম, তারপরে ফাইভে থাকতে আমরা রাঙামাটি চলে যাই। আমার বড় বোন ঢাকা দুই বছর পর আমি আমার পালা আসলো আর কি। তখন স্বাভাবিকভাবে অন্য বিশ্ববিদ্যালয় পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে মানে অন্যভাবে বলছি না, কিন্তু স্বাভাবিকভাবে আমার টার্গেট বিশ্ববিদ্যালয়ে অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যভাবে বলছি না, কিন্তু স্বাভাবিকভাবে আমার টার্গেট এবং সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে। প্রবলেম হচ্ছে কেন কথায় বলো, আমি বলার আমাদের এখানে প্রবলেমটা আপাতত দেখছি না। 10 সেকেন্ড পরে আবার ফিডব্যাক আসছে, তাই তো? হ্যাঁ আপনার ওখানে ইকো ক্যান্সেলের একটা অপশন আছে সাইডে, অডিও। আগে তো কখনো এরকম ছিল না সেটিং এ। না আমি একটু দেখে নিই। সেটিংসটা কি ডান দিকে না? হ্যাঁ ডান দিকে নিচে। আরো নিচে যেতে হবে। অপশনটা দেখতে পাচ্ছি না কেন? জুমে করি তো সাধারণত জুমটা ভালো হয়। আমি আসলে সেটিংসটা দেখতে পাচ্ছি না। মিউট, স্টপ ক্যামেরা, শেয়ার স্ক্রিন, লিভ স্টুডিও, নিচে তো যাচ্ছে না। মানে কথা বললে কিন্তু আমারটা আমি ডাবল শুনতে পাচ্ছি। তাহলে তো সমস্যা হয়ে গেল, এটা আমি পাচ্ছি না কেন? এখানে তো অডিওতে তো ডিফল্ট সমস্যা নেই, তো অডিওতে আপাতত সমস্যা দেখছি না। এখানেও তো কোথাও দেখাচ্ছে না, মিউট করলে কি আবার এখানে কিন্তু একো শোনাচ্ছে না, মিউট করলে কি এই যে কতক্ষণ পরে কথা গেল, আমি কথা বলার অনেক পরে করলে কথা শোনা যায় না, আপনার কথা শুনতে পাবেন না, আমাদের কথা হয়তো শুনতে পাবেন। হ্যাঁ উল্টা হবে বিষয়টা। আমি আসলে অপশন পাচ্ছি না, তবে ভালো আসবে না। সংক্ষেপে বলি, কতক্ষণ পরে কথা গেল, আমি কথা বলার অনেক পরে, এর মাঝখানে অনেকগুলো কথা বলেছি। হ্যাঁ উল্টা হবে বিষয়টা। আমি আসলে অপশন পাচ্ছি না, তবে ভালো আসবে না। সংক্ষেপে বলি। হ্যাঁ নিশ্চয়ই আমরা চালিয়ে যাই, সেক্ষেত্রে যেহেতু যান্ত্রিক ত্রুটি হচ্ছে। এর মাঝখানে অনেকগুলো কথা বলেছি না, এরকম করলে ভালো হবে না। আপনি ডান দিকে সেটিং এ ডান দিকে প্রাইভেট চ্যাটিং এর নিচে সেটিং আছে, দেখেন একটু কম্পিউটার। সরি, এরকম করলে ভালো হবে না। হ্যাঁ সেটা তো একটু ত্রুটি নিশ্চয়ই, তারপরেও যদি ডান দিকে প্রাইভেট চ্যাটিং এর সেটিং আছে, দেখেন অডিও। সরি, প্রাইভেট চ্যাট বলে একটা অপশন আছে ডান সাইডে। হ্যাঁ পেয়েছি। ডান নিচে সেটিং থেকে অডিও এ যাবেন। অডিও প্রাইভেট চ্যাট বলে একটা অপশন আছে ডান সাইডে, থেকে অডিওতে যাবেন। অডিওর অপশনটা তো পাচ্ছি না। অডিওর অপশন তো পাচ্ছি না। একটু সমস্যা হয়ে যাচ্ছে।
ওকে স্যার, এখানে একটু তো wait করুন। অডিওর কোনো অপশন আসছে। একটু ভেজালি হইল স্যার আপনি একা লাইভে আসেন, সরাসরি। আমি কি কেটে আবার আসবো? জি, আপনি হ্যাঁ, সেটা করা যায়। না এখন মনে হয় ঠিক হচ্ছে। আমাদের এখানে ইকো হচ্ছে না, আমি ইকো শুনতে পাচ্ছি না, তবে আপনি কি ইকো শুনতে পাচ্ছেন? না এখন বোধহয় হচ্ছে না। তাহলে এখন আমাদের হচ্ছে না। এখানেও হচ্ছে না। হ্যাঁ, তাহলে এখন হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা কাজ হয়েছে। আমাদের এখানে হচ্ছে না। এখন কিন্তু সাথে সাথে কথা শোনা আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই সাথে সাথেই শুনতে পাচ্ছি। কিন্তু আমার কথাটা আমি আবার শুনতে পাচ্ছি। এখন আচ্ছা ঠিক আছে, এভাবেই করি। আমি কিন্তু আগে তো এইটা স্ট্রিম করেছিলাম। যা হোক, হয়তো কোথাও যান্ত্রিক ত্রুটি দেখাচ্ছে। আমি কি আবার আসবো নাকি হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, আপনি কেটে দিয়ে আবার আসলে মনে হয় যে ঝামেলাটা যেতে পারে। আমিও একবার করেছিলাম। রবিউল, তোমার কথা শুন। হ্যাঁ, আমি আপনাকে জি 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 শুনতে পাচ্ছি। একই অবস্থা হচ্ছে। আমারটা আমি শুনতে পাচ্ছি। ক্লিয়ার শোনাচ্ছে, কিন্তু আপনারটা ডাবল আপনি হয়ে শুনতে যাচ্ছে। পাচ্ছেন, কিন্তু আমাদের এখানে আচ্ছা ঠিক আপনি আছে, নিজে শুনতে পাচ্ছেন। তোমার প্রশ্নটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিউল ভাই, স্যার আমার কথাটা একটু শোনেন। এখানে জি জি যিনি বলেন। কথা বলবেন, শুধু তারটা থাকবে, বাকিগুলো মিউট থাকতে হবে, নাহলে ইকো হবে। হ্যাঁ দুইটা, হ্যাঁ ওনার সেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি এখন ঠিক আছে, আপনাকে তাহলে কথা বলতেছি, আপনি একটু কথা বলুন, মিউট করেন। এখন স্যার কথা বলুন। হ্যাঁ এবার মনে হয় ঠিক হবে। শোনা যাচ্ছে? তুমি আনমিউট করে জবাব দিতে হবে। আনমিউট করে জবাব দিতে কমেন্ট হবে। অপশনে প্রাইভেট চ্যাটিং এ আমি ওকে লিখেছি। ওকে আচ্ছা হ্যাঁ এবার ঠিক আছে, কারণ ইকোটা ওই পাশ থেকে আসছে, আমি বলার পর ডাবল আসছে। এবার ঠিক আছে, ওকে তাই তো? আচ্ছা, আমাদের বাসা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ছিল। তারপরে যখন আমরা রাঙ্গামাটি চলে যাই, আমার বড় বোন উনি বদরুন্নেসার স্টুডেন্টই ছিলেন, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে যখন ভর্তি হন, তখন আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমার ইউনিভার্সিটি সম্পর্কে একটা আগ্রহ জেগেছে, এটা সত্যি কথা। এমনিতে মামা অথবা মামি অন্যরা এই ধরনের, ওনারা যখন ইউনিভার্সিটিতে পড়তেন তখন একটা হাস্যকর বিষয় মনে হতো যে বড়রা মনে হয় ইউনিভার্সিটিতেই পড়ে। ছোট যখন ছিলাম 5-6 এ পড়াচ্ছি, তখন বড় হলে তো ইউনিভার্সিটিতেই। আর ইউনিভার্সিটি তখন মনে করতাম যে বুয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি এখানেই হয়তো পড়ে। কিন্তু এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা বলবো যে ইন্টারমিডিয়েটে যখন আমি সেকেন্ড ইয়ারে আসলাম, আসলে তখন থেকে যদিও আমার সচেতন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছাটা প্রবল হয়েছে, আমি এর জন্য যেটা বলবো যে এটা, হ্যাঁ এটা অবশ্যই আমার একটা বড় স্বপ্ন ছিল। মানে আমার জীবনে যে স্বপ্নগুলো, তার ধাপের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ এবং বড় ছিল। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে, আমি জগন্নাথের সমাজ বিজ্ঞানে ভর্তি হয়েছিলাম, তখন কিন্তু এরকম করতো, ভর্তি হয়েছিলাম কিন্তু তখন আমার খুবই মন খারাপ যে আমার বড় বোন পড়েছে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারলে হয়তো স্বপ্নগুলো বাস্তবায়িত হবে না। যেহেতু ভর্তি হতে পেরেছি, এটা হয়তো আমার যে কোনো সফলতা ও জীবনের বড় একটা অধ্যায়ের প্রথম ধাপ এটা। কিন্তু আমি যেটা বলবো যে
যে ভর্তি হতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আসলে একটা স্বপ্ন রাখতে হবে, মনের ভিতরে স্বপ্নের সাথে সংকল্প থাকতে হবে। এই দুইটা জিনিস, যে কোনো স্বপ্নকে আমরা সফল করতে পারি সংকল্প দিয়ে। সংকল্পর সাথে রিলেটেড, যেমন সংকল্প থাকলে সে কঠোর পরিশ্রম করতে পারবে। মানে যে বিষয়গুলো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সম্পর্কিত, ডি ইউনিট, সি ইউনিট, বি, যার যেটা ABCD যে যেটাতেই দিতে চায় সাবজেক্ট ওয়াইজ, তখন তার আসলে স্বপ্ন টার্গেট রেখে, হয়তো সে এটা সবার সাথে শেয়ার করবে না, তার মনের ভিতর থাকবে, এবং সবচেয়ে বড় কথা প্রচন্ড পরিশ্রম করতে হবে। আর আরেকটা বিষয়, আমি এটা নিজেও ইউনিভার্সিটি থেকে মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট না, কলেজে হাই স্কুলে গেলেও আমি এটা বলি সবাইকে, যে এটা মাথায় রাখতে হবে যে আমি পারবো। রবিউল যেহেতু ভর্তি হতে পেরেছে গ্রাম থেকে গিয়ে, আমিও পারবো। এটা যদি তার চিন্তায় থাকে, তার বাড়ি যেখানে হোক, সাতক্ষীরা হোক, নীলফামারী হোক, রাঙামাটি হোক, মেহেরপুর হোক, সে যদি চিন্তা করে যে না আমি পারবই, আমার সমসাময়িক অন্য স্কুলে অন্য কলেজের স্টুডেন্ট তো টিকেছে, যদি এই টার্গেট রাখে যে আমি পারবো ইনশাল্লাহ, তারপর তার স্বপ্নটা সে মনের ভিতর রেখে পরিশ্রম যখন করবে, তখন পরিশ্রম আসলে মনে হবে না পরিশ্রম, কারণ তখন তো সবসময় মাথায় থাকবে যে আমি তো ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু র্যাঙ্কিং এ দেশের মধ্যে 1 নম্বরই থাকবে, আমি 1 নম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে নিশ্চয়ই সব স্টুডেন্টের মধ্যে থেকে আমাকে 500, 700, 1000-এর মধ্যে থাকতে হবে। তো আমি পারবো এই কথাটা সে অসুস্থ হলেও পড়বে, ভালো না লাগলেও পড়বে, সকালে পড়বে, দুপুরে পড়বে, বিকালে পড়বে, মাথায় এটাই থাকবে যে আমি পারবো। এই 1 বছর 6 মাস আমি চেষ্টা করবো, আমি পারবো ইনশাল্লাহ। এটা তার মাথা থেকে কোনোভাবে দূর করা যাবে না। আর ওই যে সংকল্প থাকতে হবে, পরিশ্রম, এই 3টা থাকলে হবেই। আর জীবনে তো এক্সিডেন্ট আছে, অনেক যোগ্য মানুষ অনেক কারণে ছিটকে যায়, পারিবারিক সমস্যা, সময় মতো তার মেকআপ না করতে পারার সময়, অসুস্থতা, সেগুলো আমরা এক্সিডেন্ট ধরবো। এমন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে জীবন বৃথা, সেটা কিন্তু অন্য ধাপ। আবার সফলতার অনেকগুলো ধাপ থাকে, কিন্তু ওই প্রথম হচ্ছে সংকল্প যে আমি পারবো। সবাই যেহেতু পেরেছে, একই বাংলাদেশের মানুষ, একই উপজেলার কলেজে পড়ে, সে পারলে আমি কেন পারবো না, এটা মাথায় রাখতে হবে। রবিউল, আনমিউট করে তুমি কথা বলতে হবে, আনমিউট করে তুমি কথা বলতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এই 3 মাসে কি সম্ভব? আগামী যে 3 মাস বা 2 মাস সময় আছে, এই সময়কালে কি মনে হয় যে সম্ভব স্টুডেন্টরা পারবে, যদি তারা আগে থেকেই প্রিপারেশন, বা আমার মতো যদি হয়ে থাকে যে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের শেষ পর্বে এসে জেনেছি যে বিশ্ববিদ্যালয় বলে কিছু একটা আছে, সেখানে পড়াও নাকি যায়, এবং সেখানে পড়লে নাকি ভালো রেজাল্ট করা যায়, বা শিক্ষকরা যারা প্রশ্ন করেন তারাই আবার খাতা দেখেন। তখন থেকে আমারও মনে হলো যে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। আমিও মোটামুটি ভাবে 6 মাস বা 5 মাস এই সময়কালের প্রস্তুতিতে আসলে চেষ্টা করেছি। সেই জায়গা থেকে যদি বলেন যে আসলে 3 মাস বা 4 মাসে কি স্টুডেন্টরা ব্যাকআপ দিয়া আসতে পারে কিনা। আনমিউট করে নাও, আনমিউট করে তোমার কথাটা প্রশ্ন আমি জবাব দিচ্ছি, 1 সেকেন্ড আসতে। রবিউল ভাই, তো আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আমাদের ওয়াচ করছেন খুব কম। রবিউল, তুমি যে প্রশ্নটা করেছো, সময় অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি মনে করি প্রথমত যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় ভালো, সবগুলাই ভালো, বুয়েটে, মেডিকেলে, অর্থাৎ এই লেভেলে যে যারা ভর্তি হতে চাইবে, তাদের কিন্তু একটা মানসিক একটা ব্যাপার থাকবে, প্রস্তুতি থাকবে যে আমি পড়বো। আরেকটা বিষয় হচ্ছে বেসিক কিছু জিনিস তার আগে থেকেই লাগবে। ধরো একেবারে যদি বেসিকটা 50% থাকবে, তো সবারই থাকে, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, যদি ডি ইউনিট হয় পেপার পড়া অথবা সাধারণ জ্ঞানগুলো, তুমি তো পরীক্ষা দিয়েছো যেগুলো, এইগুলো কিন্তু আগে থেকে অনেকেরই থাকে। মানে যারা আসলে টার্গেট করে মনে মনে, হয়তো প্রস্তুতিটা জোরালো থাকে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে 3 মাস আসলে অনেক সময়, 90 দিন, 90 দিনকে তুমি যদি ভাগ করে নাও, ভাগ করা অর্থে আমি বিসিএস এর পড়ার কথা একটু বলতে পারি। ধরো সকাল ফজর নামাজ পড়ে, অথবা যারা নামাজ পড়ে না অন্য ধর্মের আছেন,
সকাল 6টা থেকে দুপুর 12টা, এখানে রুটিন করে কয়েকটা সাবজেক্ট পড়বে। 12টা থেকে 1টা 2টা পর্যন্ত খাওয়া দাওয়া, গোসল টোসল অন্যান্য কিছু পড়া। আবার 2টা থেকে 5টা পর্যন্ত পড়া, 5টার পরে একটু বিরতি দিয়ে 6টা 7টা থেকে রাত 12টা পড়া। এইভাবে যদি সে কন্টিনিউয়াস 3 মাস কঠোরভাবে পড়ে, তার সাবজেক্টগুলো রুটিন করে, আমি যেটা মনে করি রুটিন বলতে ধরো বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার বা সাধারণ জ্ঞান, অথবা তার ফিজিক্স অন্যান্য যা থাকে, ম্যাথ ফিজিক্স যেগুলো একটু বোরিং কঠিন টাইপের, এগুলো দুপুরের দিকে করলো। এইভাবে যদি করে, আমি নিজে কিছুদিন করেছিলাম বিসিএস এর জন্য, সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার 2টা থেকে 5টা অথবা 7টা থেকে রাত 12টা, এইভাবে দেখবো যে অনেক ঘন্টা পড়া হচ্ছে, 12-15 ঘন্টা পড়া হচ্ছে কিন্তু। এবং এইটা কিন্তু কন্টিনিউ করতে হবে। যদি এটা কন্টিনিউ করা যায় 1 মাস 2 মাস 2.5 মাস, এই 3 মাস সে কিছু করতে পারবে না আসলে, যে সত্যি কথা, ফেসবুক বলো, তারপরে বেড়ানো বলো, অন্যান্য কিছু। কারণ এই 3 দিনের এইটা আসলে অনেক বড় একটা ব্যাপার, তো অনেক বড় অ্যাচিভমেন্ট, তো এই জন্য তার উঠে পড়ে জীবন দিয়ে লাগতে হবে। আর এখন যারা একটু ঢিলেঢালা হয়ে গেছে, আসলে না পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় আমরা আশাবাদী হয়ে পড়ে দেখতে পারি। কারণ তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে বলতে যারা শুনছে আমি তাদেরকে বলছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা চিরজীবনই টাফ, এক। আর দ্বিতীয়ত, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল, এগুলো যখন টার্গেট করবা, সারা বাংলাদেশের সব ভালো ভালো ছাত্রদের মধ্যে কিন্তু তুমি টপে থাকতে হবে, তাহলে তোমাকে তো পরিশ্রম করতেই হবে। এই মানসিকতাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা জানি যে আপনি 27, 26 এবং 27 উভয় বিসিএস সফল। এখন আমাদেরকে একটু আমাদের যারা অডিয়েন্স তাদেরকে একটু বলবেন যে আপনি আসলে কোন ট্রিক্সটা ব্যবহার করেছেন যে দুটা বিসিএস এ, আমরা জানি বিসিএস বর্তমান সময়ে সোনার হরিণের চেয়েও বেশি কিছু, সেই জায়গা থেকে আপনি 2বারে বিসিএস সফল, আসলে কোন ট্রিক্সটা ব্যবহার করেছেন? আপনি তো খুব সম্ভবত আমার হল মানে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী ছিলেন, সেক্ষেত্রে আসলে আমাদের অডিয়েন্সরা একটু জানতে চায় যে আসলে কিরকম করে সফল হয়েছেন, বা আসলে কোন পন্থা অবলম্বন করেছেন যে উভয় বিসিএস, দুইটা বিসিএস এ বারবার সফল, একটু যদি বলতেন। আচ্ছা, বিসিএস এর বিষয়টা আবার একটু অ্যাডভান্স এই অর্থে যে তুমি যদি এখন অনেক সচেতন হয়ে গেছে সবাই, ছোটরাও জানে, ছোট বলতে ইন্টারমিডিয়েট পরে সেও জানে। আমাদের সময় কিন্তু এত জানাজানি এতটা ছিল না। হ্যাঁ ছিল, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরে হলে থেকে দেখতো বড় ভাইদের, আমরাও দেখতাম। আমার ক্ষেত্রে একটু যাও না বাবা, এরকম করে না, কাজ করতে দাও, কথা শুনতে পাচ্ছি না, এরকম করে না, সরি একটু ডিস্টার্ব। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা রুমমেট 4 জন ছিলাম, যারা সবাই, আমরা কিন্তু 4th ইয়ার শুরু হয়েছে আমাদের সময় থেকে, আগে 3 বছর ছিল অনার্স, এটা জানো কিনা অথবা তোমার মনে আছে কিনা। আমরাই প্রথম 4 বছরের ব্যাচ ছিলাম। তো আমার রুমমেটে 4 জনই অনার্স শেষ করেছি একসাথে, রুমমেটরা ইয়ারমেট। তো প্রচুর পড়তো, একজন রুমমেট ছিল যে অসম্ভব পড়ুয়া ছিল, আরেকজন বেশ জানতো। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, পার্সোনালি আমি আসলে বেশি পড়িনি, কিন্তু প্রচুর বই পড়তাম আমি ছোটবেলা থেকে। একেবারে বই পড়া বলতে গল্প, উপন্যাস, প্রবন্ধ, পত্রিকা, এগুলো পড়ার ফলে কি হয়েছে, ধরো ভাষাটা ভালো হয়, অনেক ইনফরমেশন তুমি নিজের অজান্তেই মানে তোমার স্টোর করতে থাকো মেমোরিতে। দেখা যাচ্ছে তুমি বঙ্গবন্ধুর উপরে একটা বই পড়লা, নয়াচিন, অথবা আমার দেখা আত্মজীবনী, অথবা মাননীয় প্রধানমন্ত্রীর বই, অথবা ধরো এরকম বিশ্ব ব্যাংক রিলেটেড কোনো কিছু, অথবা উপন্যাসেই পড়লা, দেখা যাবে অনেক ক্যারেক্টার আসছে তোমার, যেগুলো আসলে কিছু কিছু ইনফরমেশন দেয়। যে কেউ এভারেস্টে গিয়েছিল, এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ চূড়া, সেকেন্ড যেটা আছে তার আয়তন কত, এটা হয়তো কোনো কথাই সে বললো। যেমন আমি যেটা বলতে পারি যে 25, 26, 27 তিনটা বিসিএস আমি দিয়েছি, আমি 25-এ ভাইবা পর্যন্ত গিয়েছিলাম। তো এটা যেহেতু প্রথম, আমার মনে হয় এটা একটু উল্টাপাল্টা হয়েছিল, যেটা এই জন্য হয়নি। 26, 27 হয়েছে একই, যেহেতু টানা পড়া ছিল, আমাদের টার্গেট ছিল যে একাধারে 3-4টা দিয়ে দিব,
কষ্ট আর করবো না, কারণ এত বড় চাকরি ঘোরাঘুরি করাচ্ছে, একাধারে 3-4টা দিয়ে বসে থাকবো। তো আমার রুমমেটের 2জনের 26 হয়ে গেছে, একজনের 25 হয়ে গেছে, তো আমার আবার 26-27 দুইটা দিচ্ছে, একজন কিন্তু প্রথমবারই হয়ে গেছে 25। তো সেই ক্ষেত্রে কিছুটা বেসিক লাগবে। আর এখন যেহেতু বেশি কঠিন হয়েছে, সেকেন্ড ইয়ার থেকে অথবা থার্ড ইয়ার থেকে একটা টার্গেট করতে হবে, প্রতিদিন একটা খবর শুনতে হবে। এখন তো ফেসবুকে আসলে পাওয়া যায়, কিন্তু মেজর একটা খবর ধরো চ্যানেল আই অথবা যে কোনো বিবিসির একটা টিভির শুনলা, যেটা ওদের প্রাইম টাইম হয় 9টায় 7টায় এরকম, তখন কি তোমাকে হয়তো প্রতিদিন খবরে তো নিশ্চয়ই ইনফরমেশন গুলো প্রতিদিনের কাজে লাগবে না, হঠাৎ কাজে লাগতে পারে। যেমন আমার সময় আরব বসন্ত নিয়ে প্রশ্ন আসছিল রিটেনে, তো আরব বসন্তটা আসলে তুমি যদি প্রতিদিন দেখো, আরব বসন্ত এখানে বিক্ষোভ হচ্ছে, আমাদের শাহবাগের মতো এই হচ্ছে সেই হচ্ছে, ফিলিস্তিনের মতো, তখন সরি এই যে এখন ফ্রান্সের মতো, ওখান থেকে আসলে তুমি চট করে কানেক্ট করতে পারবা, কিছু না পারলেও 60% পারবা। এই জন্য একটা প্রাইম টাইমের একটা খবর শুনতে হবে, যেখানে আন্তর্জাতিক বাংলাদেশের ইস্যু নিয়ে আলোচনা হয়, বিবিসি শোনা যেতে পারে, অথবা এই ধরনের একটা নিউজ পেপার পড়া উচিত। নিউজ পেপারে আসলে অনেক ধরনের খবর থাকে, ধরো বিশ্ব মরুময় দিবস, আজকে কি কি প্রোগ্রাম হইলো, আমরা জেলা প্রশাসন করি, অনেকে করে, তুমি যখন পড়লা বিশ্ব মরুময় দিবস হচ্ছে 12 অক্টোবর, তোমার মনে হবে যে এই কি একটা দিবস, কিন্তু যখন পরীক্ষা আসবে তোমার মাথায় ক্লিক করবে যে আমি তো প্রথম আলোর পৃষ্ঠাটাতে পড়েছিলাম, আমি যখন বাড়িতে ছিলাম প্রথম আলোর পৃষ্ঠা পড়েছিলাম যে 12 অক্টোবর, না এটাই হবে, মানে তোমার মেমোরিতে কিন্তু এটা। আর তুমি তখন আবার কারেন্ট অ্যাফেয়ার্স কিনবা, কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু অনেকগুলো একসাথে দেওয়া থাকে, একটু মানে তোমার ধাঁধা লেগে যায়, কারণ একসাথে 10টা দিন দেওয়া থাকে, কিন্তু দিবস 10-12টা দেওয়া থাকে। তুমি যখন পত্রিকা থেকে পড়ে, আমি যেটা করতাম, একটা নিজের একটা ডায়েরি বানিয়েছি, ধরো আজকের পত্রিকার যা যা আমি মনে করি যে ইম্পর্টেন্ট, এগুলো লিখে রাখতাম এক শব্দে আর কি, যে আজকে হয়তো মানে কি বলা যায়, আজকে পরিবেশ দিবস, পানি দিবস, যুব দিবস, জাস্ট এমনি লিখে রাখা, কমনওয়েলথ দিবস, এরকম। পত্রিকা দেখা যাবে যে পত্রিকা লিখতে লিখতে 1 মাসে অনেকগুলা হয়েছে, তারপরে তুমি অনেকগুলা হওয়ার পরে আবার একদিন পুরা তোমার ডায়েরিটা রিভাইজ দিলা, তুমি যেহেতু নিজে লিখেছো এর মধ্যে তারপরে লাল কালি দিয়ে দাগ দিতে পারো যে না এগুলো আর ইম্পর্টেন্ট না, আসলে এগুলো এমনি লিখেছিলাম ইম্পর্টেন্ট। তারপরে একটা কারেন্ট অ্যাফেয়ার্স যখন দেখবা, তখন বুঝবা যে কোনগুলো ইম্পর্টেন্ট এবং কি ধরনের প্রশ্ন আসে, ওইগুলা লাল কালি দিলা। যখন এটা ডায়েরিটা লেখা শেষ সেগুলো আবার যখন তুমি লাল কালি দিয়ে পড়লা, এমনি যখন দুপুরে শুয়ে থাকবা অথবা অবসর ভাল লাগছে না কোনো পড়া, এটা পড়া, তখন কি হবে, তোমার মাথার ভিতর কিন্তু মেমোরিতে একটা কানেকশন থাকবে। কিন্তু যেমন ডায়েরিতে আমি এটা লিখেছিলাম, লাল কালি দিয়ে নিচে দিয়েছিলাম যে মরুময় দিবস কবে, পরিবেশ দিবস কবে, যুব দিবস, না এটাই হবে। অন্যরা বলবে যে না আমি এটা শিওর, তুমি মনে চিন্তা করবে যে না এটাই বোধহয় হবে। আরেকটা এরকম ভাবে তোমার একটা ডায়েরি মেনটেন করলে হয় কি, লিখছো যখন পত্রিকা থেকে, তোমার কিন্তু মনে থাকে যে আমি পত্রিকা থেকে লিখলাম এটা আজকে ওই তারিখই হবে, এরকম। আর বিশ্ব সম্পর্কে একটু ধারণার জন্য আমরা যেটা করেছিলাম, বিশ্বের ম্যাপ গুলো, গ্লোব গুলো, তারপরে দেশ পরিচিতি, এখন অনেক ট্রিক্স বের হয়ে গেছে, তখন আমরা যেগুলো নিজেরা বের করেছিলাম আসলে। আর বই যারা এখনো মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তারা 2টা পুরনো বই কিনা যেতে পারে, 2 সেট, মানে ধরো এখন যে বইগুলো চলে MP3 অথবা জানি না আমি এত আসলে ডিটেলস, ধরুন আজকের বিশ্ব পুরনো একটা কিনলা নীলক্ষেত থেকে, পুরনো, এইটা এমনি তুমি অবসর টাইমে অথবা যখন তোমার ম্যাথ অথবা কোনো কিছু ভালো লাগছে না, এটা শুয়ে শুয়ে যখন দেখবা, তোমার একটা আইডিয়া হবে যে আসলে কোন ধরনের প্রশ্নগুলো পত্রিকা থেকে, পেপার থেকে অথবা বিভিন্ন বই থেকে কোনগুলা আসে কি ধরনের। আর এখন আরেকটা বিষয়, এখন কিন্তু সাহিত্যের উপর খুব জোর দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি সাহিত্যের গুলা পড়তে হবে, না হলে এটা মনে রাখা খুব টাফ। শেষের কবিতার মতো এরকম কনফিউজিং অনেক কিছু আছে। এখন তোমরা যেহেতু জানছো, যতটুকু দেখবে যে আরো অ্যাডভান্স নতুন নতুন আসছে। যেমন আমাদের সময় একটা প্রশ্ন 24 BCS আসছিল, আমি দেখেছিলাম, এটা আমি দেইনি, নিচের কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস, পূর্ব পশ্চিমও আছে অনেকের সাথে, তো অনেকে বলে যে না পূর্ব পশ্চিম তো একটা উপন্যাস, এটা তার মুক্তিযুদ্ধ কিছু না, সুনীল গঙ্গোপাধ্যায়, এখানে মুক্তিযুদ্ধ কোত্থেকে আসবে। তো অনেকে কনফার্ম যে এটা মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্ক নাই, অন্য কিছু দিয়েছে, কিন্তু আসলে এটা মুক্তিযুদ্ধের উপন্যাস। এখন হয়তো তুমি এটা 50 বার দেখার ফলে তোমার হাসি আসতেছে, এত সোজা জিনিস পারলো না, তো তুমি এরকম ডস খেয়ে যাবা, প্রত্যেকে কিন্তু ডস খায়। তোমার মনে রাখতে হবে যে আমি 100% পারবোই না, আমি 70% পারবো সর্বোচ্চ, এটাই এনাফ। তুমি কিন্তু কখনো ধরবা না যে আমি 100% পারবো, আফসোসও করবা না। তুমি যদি 70+ পারো, একেবারে তুমি A+, অসাধারণ।
তো এইভাবে আসলে টার্গেট নিতে হবে যে আমি 100% পারবো না, পত্রিকাগুলো নিয়মিত দেখা এবং আরেকটা কাজ করা যেতে পারে গ্রুপ স্টাডি। আসলে কি আমি যেগুলো বলছি তোমাকে এগুলো কিন্তু আমি সব করিনি, আমার চিন্তা ছিল আলসেমি লাগছে করিনি, রুমমেটরা ছিল, গল্প বই পড়তাম, সিনেমা দেখেছি, ঘুরেছি, সবই করেছি, কিন্তু আমার মনে একটা গ্রুপ স্টাডি তোমরা করতে পারো, ওই ডায়েরি গুলা যেটা লিখলা সবাই ওগুলা নিয়ে আলোচনা করতে পারো, অথবা ধরো টার্গেটটা রবীন্দ্রনাথের উপরে আজকে পড়বা, ছোট গল্পের উপরে গ্রুপের স্টাডিতে যারা আছে সবাই রবীন্দ্রনাথের ছোট গল্পের উপরে পড়বে। 1 সপ্তাহ 15 দিন পরে তোমরা আলাপ করলা, ঠিক আছে আমরা পড়লাম ছোট গল্প, এই নাম চরিত্র এগুলো, এটার থিম এরকম। যখন 4-5 জনে বলবা দেখবা যে এটা এত সুন্দরভাবে তোমার মাথায় গেঁথে থাকবে আর ভুলবা না। কিন্তু ওই যে আড্ডাও দিচ্ছ, তোমার এটা পড়াও হচ্ছে। এইভাবে যদি না করো, তুমি যদি চিন্তা করো যে না এমনি হবে, তাহলে এটা কাভার করা বিশেষ আসলে খুব কঠিন। এরপরে তোমার ম্যাথে ভালো হতে হবে, গ্রামারে ভালো হতে হবে, বাংলা ইংলিশে রিটেন ক্যাপাসিটিটা লাগবে। রিটেন ক্যাপাসিটির জন্য গল্প উপন্যাস পড়াটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। এটা অনেকে মনে করে, অনেক বাবা মা গার্ডিয়ান অনেকেই মনে করে ভালো স্টুডেন্ট তুমি গল্প উপন্যাস পড়বা। আমি মনে করি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বলো, বিসিএস হওয়া বলো, গল্প উপন্যাসের জন্য হয়েছে বাংলা। তোমাকে প্রসঙ্গত বলি, আমাদের বাসায় সবাই বাংলায় ভালো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় 25-এ 25 পেয়েছিলাম। ভাইবা বোর্ডে গেছে, এক ম্যাডাম বলছে তুমি কিভাবে এটা পেলা, মানে আমার মনে হচ্ছে যে এত সোজা প্রশ্ন পাবো না কেন, বিসিএস এ আমি কিন্তু প্রতি বাংলাতে 80-এর উপরে পাই, এত কষ্ট ছাড়াই, সত্যি কথা যেটা। কারণ সাহিত্যের যেগুলো আসে অথবা যাই আসে আমি বানাই দিতে পারি, আমি +80-র কাছাকাছি পাই, অন্যরা কিন্তু অনেক খারাপ করে। তো এটা দিয়ে আমি অনেক এগিয়ে গেছি না। তারপর ধরো আমার লেখার ক্যাপাসিটি, তুমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান আছো, সাধারণ জ্ঞানগুলো বাংলাদেশ আন্তর্জাতিক এগুলো তো রাষ্ট্রবিজ্ঞানেরই প্রায় 90%। গ্লোবালাইজেশন বলো, সংবিধান বলো, বৈশ্বিক রাজনীতি, কিন্তু তোমার হাতের ক্যাপাসিটি থাকতে হবে। টিচারেরা করে কি, তুমি দেখে যে ছেলেটার ইনফরমেশন পারে কিনা, মোটামুটি তুমি যদি 20টা পয়েন্ট দাও, মোটামুটি লিখলা, তোমার জন্য দিবে 12 নম্বর। আর আমি এক্সিলেন্ট লিখে 10টা পয়েন্ট, আমার জন্য কত দিবে? 9, তাই না? তুমি এখানে 3 বেশি পেয়ে গেলা, কারণ সে টিচার দেখবে যে মোটামুটি, টিচার এত একেবারে লাইন টু লাইন দেখে না, মোটামুটি দেখবে যে ভাষা ঠিক আছে, বানান ঠিক আছে, বিষয়টাও মোটামুটি আছে। তুমি একটু বিস্তারিত লিখলা, 20টা পয়েন্ট দিলা, আর আমি এক্সিলেন্ট লিখে 10টা পয়েন্ট দিলাম, জিনিস একই, কিন্তু তোমাকে বেশি নম্বর দিবে, কারণ দেখতে বেশি দেখা যাচ্ছে। তোমাকে 12 বেশি না, চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে সবাইকে 10 দিই, ওকে 12 দিই, একে 9-10 দিবে, তাই না? কিন্তু তুমি এরকম গড়ে যদি প্রত্যেক প্রশ্নে 1, আধা, 2 করে বেশি পাও, তাহলে তোমার টোটালি অনেক হয়ে যায়। আর এটা 50-100 বেশি পাও মানে অনেক উপরে চলে যাবা তুমি। এই জন্য গল্প উপন্যাস পড়াটা খুব ভালো গুণ। নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই ভালো গুণ, আর আপনি নিশ্চয়ই সেটা করেছেন। এবং আমি আপনার ইতিমধ্যে বেশ অনেকগুলো ছোট গল্প পড়েছি। তারপরে আপনি 2টো উপন্যাস লিখে ফেলেছেন, বিষণ্ণ জ্যোৎস্না এবং হচ্ছে অগ্নিপ্রভাত। বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবছর বইমেলাতে। আমি যেহেতু বিষণ্ণ জ্যোৎস্নাটার অনেকটা অংশ পড়ে ফেলেছি ইতিমধ্যে। আর আপনার একটা গল্প বিশেষ করে আমার ভালো লেগেছে, যেটা ইউনিভার্সিটি কেন্দ্রিক লিখেছেন, সমাজ বিজ্ঞানের খুব সম্ভবত ছাত্রী ছিল আর পরিচয় এরকম ভাবে, বেশ ভালো। সেক্ষেত্রে আপনি তাহলে ছোটবেলা থেকেই মোটামুটি ভাবে লেখালেখি বা পড়ার প্রতি খুব আগ্রহ ছিল যেটা বললেন। সেক্ষেত্রে আসলে আপনি আহ কেমন উপভোগ করেন এই লেখালেখিটাকে? লেখালেখি আসলে ক্লাস 8-9 থেকেই, যখন আমি পথের পাঁচালী পড়েছি প্রথম ক্লাস 8-এ, মানে প্রথমত রূপকথা পড়তাম অথবা ছোটদের উপন্যাস, জাফর ইকবালের যে ছোট কিশোর অ্যাডভেঞ্চার। তারপরে যখন প্রথম পথের পাঁচালী পড়লাম, যেমন বড় বোনের কাছে ছিল, বড় বোনের পাঠ্য থাকে না বাংলাতে, এখন মনে হয় 1000 বছর ধরে, এখন জানি না কোনটা আছে, বড় বোনের ছিল। আমি লাইব্রেরির সদস্য ছিলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্র, সাধারণ পাঠাগার, 2 ভাই বোনই ছিলাম। আমার বড় বোনও অসম্ভব ভালো স্টুডেন্ট, কথা মানে কথা প্রসঙ্গে বলা, তখনকার যুগে স্ট্যান্ড করা স্টুডেন্ট, আমার চেয়ে অনেক ভালো। আমি কিন্তু স্ট্যান্ড হিসেবে অনেক খারাপ, এটা তোমার কাছে অবিশ্বাস মনে হবে। আমার ছোট বোন যেমন আইডিয়ালে খুব ভালো রেজাল্ট করা, বড় বোন করা, সবাই খালি বলতো তুই ফেল করবি, কারণ সারাদিন গল্প উপন্যাস পড়তাম, সবাই ধরে রাখতো যে আমি ফেল। মানে এসএসসি পাস করেছি, সবাই বলে যে এই করেছিস, স্টারও ছিল না, কাছাকাছি গিয়ে, মানে কাছাকাছি গিয়েছিলাম, তখন স্টারের অনেক দাম ছিল, বলে তুই এটা কি করেছিস। আমার বড় বোন যেখানে স্ট্যান্ড করা, বলে যে তুই এগুলা কি, ফ্যামিলির লোকজন গালিগালাজ, যে তুই শেষ, যেটা বলে আর কি। তা আমার চিন্তা হলে শেষ হলে শেষ, আমি লেখালেখি করবো, পড়ালেখা দিয়ে কি হবে, আমার একটা চিন্তা ছিল। পরে ইন্টারমিডিয়েটে মোটামুটি ভালো রেজাল্ট, মোটামুটি ওইরকমই স্টারের কাছাকাছি যাওয়াতে
আগে সায়েন্স ছিলাম, পরে আমি ইন্টারমিডিয়েটে আর্টসে চলে আসছি। আমার মনে হচ্ছে সায়েন্সটা একটু বেশি কঠিন কঠিন লাগছিল, পরে চলে আসলাম। চলে আসা ইচ্ছা করে না, আমার বাবা মারা গেছে ক্লাস 10-এ থাকতে। পরে গার্জিয়ানরাও বললো যে ঠিক আছে সায়েন্স হয়তো ইন্টারমিডিয়েটে প্রাইভেট পড়তে হবে, কিছু খরচ হবে, ওই একটা হিসেবে চলে আসছি। তখন আমার মনে হয় যে না, আর্টসের সাবজেক্ট একটু ইজি, অপেক্ষাকৃত অনেক ইজি সায়েন্সের চেয়ে ইন্টারমিডিয়েটে অন্তত। তখনও সবাই বলছে যে তুই শেষ, কারণ তখন গল্প ভাষা বেশি পড়ছে। তখন ঢাকায় আমি কিন্তু বাংলাদেশ ওই যে ঢাকার কেন্দ্রীয় লাইব্রেরি, সেগুন বাগিচা, আমাদের বাসা সেগুন বাগিচা, সেবা প্রকাশনী, পল্টনে, নীলক্ষেতে, শুধু বই আর বই। টাকা মানে টিফিনের টাকা দিয়ে, কাপড়ের টাকা দিয়ে, টিউশনের টাকা দিয়ে, সব শুধু বই কিনে কিনে। আমার মামা কিন্তু, মামা তখন কিন্তু, বোনও কিন্তু, সবাই কিন্তু আমি প্রচুর বেশি নেশা ছিল আসলে। তো এই কারণে লেখালেখিটা কিন্তু আমি বেশি দিন মানে আগে করিনি। 2016 মূলত চাকরির কারণে সময় পাওয়াটা একটু কঠিন হয়েছে। চাকরির কারণে একটু ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে। 2016 থেকে শুরু করেছি মূলত, এই কারণে দেরি হয়েছে লেখালেখিটা। তা আমি বারে বারে, আমি যেটা একটু আগে যেটা বলছিলাম, আমার মধ্যে আসলে অন্তত বিস্তারিত লেখার ক্যাপাসিটি আছে, যেটা সত্য। মানে কোনো কিছু একটা, যেমন গল্প উপন্যাস কিন্তু ছোট একটা জিনিসকে অনেক বিস্তারিত করে। তো আমি মনে হয় যে বিস্তারিত লেখার ক্যাপাসিটি থাকার কারণে যে কোনো প্রশ্ন বেশ বড় করে লিখতে পারতাম। এই জন্য আমি বলি যারা গল্প উপন্যাস পড়ে তাদের আসলে একটা ক্যাপাসিটি হয় যে যে কোনো কিছুকে ভাব সম্প্রসারণ, যেটা বলে না, ছোটকে বড় করতে পারে। এই কারণে এটা গল্প উপন্যাস এই কারণেই পড়া উচিত। আর সাথে সাথে পত্রিকার কলামগুলো পড়লেও শব্দ ভান্ডার আসলে রিচ হয়। আর একটা বিষয়, এটা রবীন্দ্রনাথ বলে গেছেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শিখার পত্তন। অর্থাৎ বাংলা ভাষা মাতৃভাষাতে যদি আমি খুব ভালো না হই, আমি কিন্তু ইংলিশেও ভালো লিখতে পারবো না। অর্থাৎ আমার চিন্তাটা প্রথমে আমি কিন্তু বাংলাতেই মনের ভিতর আসে, আমি যখন এক্সপ্রেস করতে যাই তখন আসলে ইংলিশে আমি সেটা লিখি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ইংলিশে ভালো লিখতে হলেও গ্রামার জানা, ল্যাঙ্গুয়েজটা জানার সাথে সাথে বাংলাতে ভালো হলে সুবিধা হয়, তখন সে ইংলিশেও ভালোভাবে লিখতে পারে আর কি। রবিউল, হ্যালো। হ্যাঁ, আমার একটু প্রবলেম হচ্ছিল খুব সম্ভবত, সে কারণে আমি আউট হয়ে গেছিলাম, আমার ইন হয়েছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমি সম্পূর্ণ আলোচনা, সম্পূর্ণ কথাই শুনলাম। এখন কথা হচ্ছে, আপনি যেহেতু লেখালেখি খুব ভালোভাবে করেন, বা আপনার লেখাগুলো মানসম্মত আমার কাছে মনে হলো, বা বেশ যে রিভিউ গুলো আমি দেখলাম ইতোমধ্যে বিভিন্ন গ্রুপে বা পেজে, হ্যাঁ বেশ ভালো। আমি আহ, আশা করব যে আপনি লেখাটা চালিয়ে যাবেন। আর আমরা যে আরেকটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমান যে প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই আপনি হয়তো আহ, একটু কম অবগত হতে পারেন, কারণ অনেক আগেই আপনি ইতিমধ্যে শেষ করে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের এই যে প্যাটার্নটা চেঞ্জ করেছে, বা আপনি এই যে বরাবরই বললেন যে আপনি শিক্ষার্থী হিসাবে বেশ ভালো ছিলেন না, বা রেজাল্টও তেমন ভালো ছিল না। সেক্ষেত্রে আপনার কি উপদেশ, যারা মোটামুটি রেজাল্ট করেছে বা তাদের আসলে এটা ব্যাকআপ দিয়ে ওঠা সম্ভব কিনা, যেহেতু আপনি উঠেছেন, কিভাবে উঠেছেন? আমি মনে করি যে ওঠা সম্ভব, তোমাকে মিউট করতে হবে, কিন্তু পরিশ্রমটা বেশি করতে হবে। আমি এটা অনেক স্টুডেন্টকে এখনো বলি যে কেউ যদি 6, 7, 8-এ অথবা ইন্টারমিডিয়েট যে পর্যায়ে সে ফাঁকি দিবে, অর্থাৎ গ্রামার পড়বে না, ম্যাথ গুলো ভালো করে বুঝবে না, অথবা এই ধরনের যেগুলো বেসিক, এগুলো তাকে পরে পরে কাভার করতে হবে। মানে ধরা সে খাবেই। আর বিসিএস হলে তো আরো বেশি লাগবে। বিসিএস ধরো 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত অঙ্কগুলো করতে হচ্ছে, উচ্চতর গণিত, পরিসংখ্যান, ইভেন এখন সায়েন্সের ডিপ ডিপ বিষয়গুলো চলে আসছে। এটা আসলে মানে সে যদি মোটামুটি মানের স্টুডেন্ট, একেবারে ধরো অনেক, এটা তো মানে একটা লেভেল তো লাগবে, তাই না? অন্তত পক্ষে যাদের যোগ্যতা আছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্রাইটেরিয়া নম্বর, অথবা এখন কোন ভিত্তিতে জানি না, এখন হয়তো জিপি এর ভিত্তিতে হয়, তারাই আমি মনে করি যোগ্য হয়। সেই ক্ষেত্রে বাংলা, ইংলিশ, গ্রামার, অথবা তুমি আমাকে একটু বলতে পারো যে প্যাটার্নটা কেমন এখন রবিউল, মানে মার্কসের এখন
জি জি, এখন এই বর্তমানে যে এবছরে যে প্যাটার্নটা সাজিয়েছে সেটা হচ্ছে 80 মার্কসের টোটাল, আর 20 মার্কস হচ্ছে পয়েন্টের উপরে, রেজাল্টের উপরে ভিত্তি করে। 80 মার্কসের মধ্যে 50 রিটেন এবং 30 মার্কস হচ্ছে এমসিকিউ। সেক্ষেত্রে রিটেনটা বাংলা এবং ইংরেজির উপরে হয়, বা সাধারণ জ্ঞানের উপরে হয় কিনা আমার ঠিক এই মুহূর্তে জানা নেই, তবে দুটো বিষয়ের উপরে রিটেন হয়। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে আমাদের সময় আসলে এরকমই ছিল। আমার বড় বোন ঠিক এইভাবে পরীক্ষা দিয়েছিল, আমি এভাবে দেই না, আমার বড় বোন ঠিক এভাবে দিয়েছে, এবং এটা সবচেয়ে ভালো সিস্টেম করেছে আমি মনে করি। কেননা এই দেখো রেজাল্টে কিন্তু 20% রেজাল্টে অনেকে কিন্তু বিভিন্ন ভাবে রেজাল্ট ভালো হয়। অনেক স্টুডেন্ট আছে আসলে বেসিক্যালি সে ভালো স্টুডেন্ট না, এই অর্থে যে সে আসলে তেমন কিছু শিখেনি, কিন্তু তার মুখস্থ বিদ্যা ভালো এবং অন্যান্য পরিবেশে ধর যেখানে পরীক্ষা দিচ্ছে কিছু সুবিধা অথবা যে কোনো কারণে তার রেজাল্ট অনেক ভালো হয়। এই ক্ষেত্রে সুবিধা এই যে দেখো, আমি যেটা বলেছি তোমার বাংলা ইংলিশে ভালো হতে হবে। ভালো বলতে লেখার ক্যাপাসিটি, সাধারণ জ্ঞান জিনিসটা বলতে লেখার ক্যাপাসিটি। তোমাকে নিশ্চয়ই একটু বেশি পরিমাণ প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ সময় কমের মধ্যে বেশি লেখা। এখানে তোমার হাতের লেখাটা এখন তো মানুষ আর লিখেই না, তোমরা লিখো সত্যি, সরি স্টুডেন্ট, আমরা হয়তো লিখি না, কম্পিউটার লিখি অফিসে, তোমরা তো পরীক্ষা দিতে হয়, হাতের লেখাটা একটু প্র্যাকটিস করতে হবে দ্রুত করার জন্য। আর ওই যে এই বিষয়গুলো একই বিষয় আসলে ঘুরে ঘুরে আসে, রিটেন হলে হয়তো বিস্তারিত হয় আর এমসিকিউ হলে ছোট হয়। রিটেনের একটা সুবিধাও আছে, একটা প্রশ্ন কমন পড়লে অনেকক্ষণ লেখা যায়, এমসিকিউ কিন্তু একটা কমন পড়লে 1 সেকেন্ডে শেষ, না পড়লে নাই। আর রিটেনে তো অনেক সময়, অর্থাৎ 5 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম থাকে। তো প্রথমত নিজের পাঠ্য বইগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে, নিজের পাঠ্য বইগুলো ভালোভাবে পড়তে হবে। নিশ্চয়ই পাঠ্য বই থেকে প্রশ্ন আসে, পাঠ্য বই থেকে কি প্রশ্ন আসে, তাই না? পাঠ্য বই থেকে বিশেষ করে বাংলা প্রথম পত্রের থেকে প্রশ্ন দেখেছি, তারপরে ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন আসে, ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, গ্রামার থেকে প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে আহ যতটুকু দেখেছি যে বিসিএস বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একরকমই প্রশ্ন হয় মোটামুটি বলা যায়। সেক্ষেত্রে এই জায়গা থেকে শিক্ষার্থীরা আসলে কোন টেকনিক অবলম্বন করতে পারে, বিশেষ করে দেখা যায় যে আচ্ছা, বিসিএস যেহেতু একটু একটু কঠিন, তার থেকে একটু সহজ, সেই জায়গা থেকে যদি বলতেন যে আসলে তারা কোন টেকনিক অবলম্বন করবে। আরেকটা বিষয়, যারা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ডি ইউনিটে ডি অথবা বি যারা, তারা কিন্তু বিসিএস এর বইগুলো পড়তে পারে, মানে এমসিকিউ। এটা স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিসিএস তো আলাদা, তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে আবার ছেকে যখন তুমি বিসিএস এ যাবো তখন আবার মানে মেধার ওখানে আবার যারা আছে তাদের উপর থেকে আবার যেতে হবে, কারণ ওখানে কিন্তু বুঝবা না তুমি কাউকে, কেউ দেখা যাচ্ছে কোনো ক্লাস করছে না, ঘুরে বেড়াচ্ছে, সেকেন্ড ক্লাস পাচ্ছে, কিন্তু সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর কেউ টিচার হয়ে যাচ্ছে কিন্তু সে খুবই খারাপ স্টুডেন্ট, এটা আমি বুঝে শুনেই বলছি, তার কোনো যোগ্যতাই ছিল না, সে হয়ে গেছে টিচার। তোমরাও জানো কিভাবে হয়, ওখানে বিষয় আলাদা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমি যেটা বলি যে আমি যেমন খারাপ স্টুডেন্ট ছিলাম, এক হিসেবে বলছি আমি আসলে আমার ফ্যামিলির তুলনায় বেশি খারাপ স্টুডেন্ট ছিলাম। এমনিতে হয়তো বেশি খারাপ বলা যাবে না, কারণ এসএসসি তে ধরো 5টা না 6টা লেটার পেয়েছি এরকম টাইপের আর কি। বিজ্ঞানগুলোতে আমি ভালো মার্কস পেয়েছি, 90-89 করেই পেয়েছি আমার। তারপরেও আমি মনে করি যে আরো ভালো স্টুডেন্ট হওয়া উচিত ছিল তখনকার যুগে। ধরো আমার বন্ধু বান্ধব যারা 800 850 নম্বর পায় তাদের তুলনায় অনেক খারাপ আমার, সেটা বলছি। আমি কেন এটা বললাম যে আমি কিন্তু বাংলা যে কবিতাগুলো ছিল সব মুখস্থ করেছিলাম সিলেবাসে, ইংলিশ কবিতা সব মুখস্থ, একেবারে পুরা লাইন টু লাইন মুখস্থ করেছিলাম। তারপরে ছোট গল্পগুলো একেবারে ভালোভাবে, ইংলিশ বলো বাংলা বলো গ্রামার খুবই ভালোভাবে পড়েছি। ইভেন তোমার যে পৌরনীতি বলো, ইতিহাস, অর্থনীতি, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন পরোক্ষভাবে আসে। তারপরে সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে এগুলো থেকে অবশ্যই আসে, তোমার মানে ম্যাথ থেকে, ফিজিক্স থেকে, অথবা কেউ যদি পরিসংখ্যান দিতে চায় ওই রিলেটেড, আমার মনে হয় যে প্রশ্ন আসে। অর্থাৎ কেউ যদি ফাঁকি দেয় পাঠ্য বইগুলা এখনই তার পড়া উচিত। এখন বলতে কি আরেকটা বিষয়, এটা অনেক মানুষ আসলে উপদেশ, আমি সব উপদেশমূলক কথাই বলছি, উপদেশ দেওয়া কঠিন, পালন করা কিন্তু, সরি, উপদেশ দেওয়া সোজা, পালন করা কিন্তু কঠিন। এখন থেকে বলতে কি, এখন যারা শুনছে, আমি জানি না কতজন শুনছে অথবা কি কারা আছে, কালকে থেকে রুটিন করতে হবে। মানে আজকে রুটিনটা করে কালকে সকাল থেকে শুরু করতে হবে, যে নাই ইনশাল্লাহ আমি কালকে সকাল 6টা থেকে শুরু করবো। আর না,
মানে কালকে না পারলে আজকে রুটিনটা করবে, রাত 11টা 12টা পর্যন্ত জেগে কালকে সকাল 6টা থেকে ফজরের পর শুরু করতে হবে। মানে এখানে কিন্তু মিস দেওয়া আসলে 100 দিন গুনে 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 চলে যাবে। এটা বুঝতে হবে। আমি যেমন ধরেছি যে আমি পারবো, আমার সাথে হাজার হাজার কিন্তু একই সংকল্প নিয়েছে যে আমিও পারবো। তাহলে ওদের সাথে যখন দৌড়াইতে হবে, আমার পায়ের শক্তি যখন লাগবে, আমাকে সবাই ঘুমাবে, আড্ডা দিবে, ফেসবুকে করবে, ফেসবুক অ্যাকাউন্ট একেবারে মোটামুটি নাই। হ্যাঁ, যেহেতু একটা জিনিস আছে, ইন্টারাকশনের বিষয় অন্যদের সাথে জানা যায়। বিকালবেলা ধরো 5টা থেকে 6টা 7টা পর্যন্ত হাঁটলো, রাস্তায় ঘুরলো, তখন হয়তো ফেসবুক দেখতে পারে, কথা বলতে পারে। আর স্টাডি সার্কেল একটা গেলে বিকালবেলা, তখন হয়তো ফেসবুক একটু দেখলো। কিন্তু ওইভাবে এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো হ্যাঁ, কি বলতেছিলাস? এটা প্রশ্ন আব্দুল কাদের। হ্যাঁ, লাস্ট ইয়ারের কোশ্চেন আমি বলে দিব। হ্যাঁ, কাদের বলতে পারো, মানে কি কি আসছে আমি একটা আইডিয়া করতে পারবো হয়তো। কাদের শোনা যাচ্ছে না? তোমার কথা শুনতে পাচ্ছি না। তুমি প্রশ্নটা সম্পর্কে একটু বললে আমার মনে হয় আর একটু ভালো। গত বছর আমরাই হচ্ছে প্রথম ব্যাচ, সেই হিসেবে রিটেন পরীক্ষার্থী আমরাই প্রথম। সেই হিসেবে আগে কোন ইউনিভার্সিটি, যেমন জগন্নাথ ব্যতীত অন্য কোন ইউনিভার্সিটি রিটেন পরীক্ষা ওইভাবে নেয় নাই যেভাবে ঢাকা ইউনিভার্সিটি নিয়েছে, এমসিকিউ উইথ রিটেন। সেই হিসেবে আমাদের যেভাবে কোশ্চেনটা আসছিল, এমসিকিউ এমসিকিউ ছিল, পাশাপাশি রিটেন ছিল 45 মার্কের। তো এখানে আমি মেন্টাল অ্যাবিলিটির একটা স্টুডেন্টদের কেমন প্রিপারেশন থাকা উচিত, যে মেন্টালি, যেমন ওইখানে আমাদের বাংলা কোশ্চেনটা ছিল যে গতানুগতিক ভাবে যেভাবে সৃজনশীল লেখা লেখা থাকে, সৃজনশীল প্রশ্ন থাকে, উদ্দীপক সহ 4টা কোশ্চেন থাকে। তো আমাদের বাংলা প্রশ্নপত্রে লিখিত এইভাবেই ছিল। তো কিছু স্টুডেন্ট প্রতি উৎসাহের সাথে, এটা রেইনকোট গল্প থেকে এসেছিল, একটা একদম ইজি একটা গল্প, যেটা খুব সহজে সবারই মনে থাকে, এরকম একটা গল্প থেকে আসার কারণে অনেকে ওইটা একদম 4 পৃষ্ঠা গতানুগতিক ভাবে যেভাবে মানে সৃজনশীলটা লিখে ঠিক ওইভাবে লেখা শুরু করেছিল। মানে যদিও পৃষ্ঠা ভাগ করে দেওয়া ছিল, 4টা কোশ্চেনের জন্য আলাদা আলাদা ভাবে ভাগ করে দেওয়া ছিল, সেক্ষেত্রে একটা স্টুডেন্টকে পরীক্ষার হলে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের অথবা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার হলে যখন ঢুকবে, তার মেন্টাল অ্যাবিলিটিটা কেমন থাকা উচিত, যেখানে কোশ্চেন প্যাটার্ন গুলো বুঝতে হবে, খাতা বা লিখিত লেখার সময় অনেক কিছু দেখতে হবে। তো এই ক্ষেত্রে আপনার মতামতটা একটু যদি বলতেন। ধন্যবাদ কাদের। আসলে তোমরা দুজনে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিছু জিনিস কিন্তু তোমরাও জানো যে লাগে, মানে টাইম ম্যানেজমেন্ট, প্রশ্নটা বুঝে কতটুকু তুমি আনসার করলে সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবা পারফেক্ট হবে, এই বিষয়গুলো আসলে কিছু আছে কমন সেন্সেরও কিন্তু বিষয় লাগে। তুমি একটা প্রশ্ন এত এক্সিলেন্ট করলা, 10-এর মধ্যে 8 পেলা, অন্যগুলা 2 করে পেলা, তাহলে কিন্তু পুরাটাই বৃথা। তোমাকে প্রত্যেকটা প্রশ্নের 70% মোটামুটি পারফেক্ট হলে ধরে নিতে হবে যে আমি সামনেরটাতে চলে যাব। তুমি যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, সরি, ক্লাসে পরীক্ষা দিতে ওগুলো কিন্তু এটা হয়, প্রথম প্রশ্ন দিয়ে যদি তুমি অনেক সময় দিয়ে দাও, তাহলে কিন্তু অন্যগুলা অসুবিধা। আমি যেটা করি, পরীক্ষায় আসলে যে কোনো পরীক্ষায় একটা ভয়ের বিষয় ভিত্তি আছে, কিন্তু নার্ভাস অতিরিক্ত হওয়া যাবে না। প্রশ্নটা পাওয়ার পরে দেখতে হবে কোনটা কত মার্কস, তারপর যে টাইমটা আছে, আমি যেটা করেছি টাইমটাকে আমি ভাগ করি, ঠিক আছে, 1 ঘন্টা এত মিনিট, এইভাবে কোন প্রশ্নে কত হয় পাশে লিখে রাখি, 7 মিনিট 8 মিনিট 5 মিনিট, অথবা এইভাবে লেখার পরে আধা মিনিট 1 মিনিট এদিক সেদিক হয়ে যায়, কোনোটা হয়তো বেশি লাগে কোনোটা কম লাগে, কিন্তু যখন 5 মিনিট 7 মিনিট যখন আমার একটা টার্গেট থাকে, যখন 5 মিনিটে আসে আমি তখন কিন্তু বুঝে যাই যে কিভাবে আর কতটুকু শেষ করতে হবে, এটা একটা। আর এই বিষয়গুলো আসলে আমি মনে করি যে এই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তাদের কিছু বিষয় লাগবে। অহেতুক খাতাকে না সাজানো, টু দা পয়েন্টে উত্তর দেওয়া, অথবা প্রশ্ন এত বেশি লম্বা না করা, যেখানে 4 মার্কস সেখানে তো বেশি লম্বা হবে না, যেখানে 10 মার্কস সেখানে হবে, এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। ওই যে যেটা বলেছি না, ভালো স্টুডেন্ট বলতে তুমি তাকেই বুঝবা যে তোমার
সঠিক সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে জানা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তুমি জানা প্রশ্ন উত্তর না দিয়ে সময়ের অভাবে বাইরে এসে আফসোস করবা যে আমি এটা এত জানতাম সময় পেলাম না, তাহলে কিন্তু তোমার ক্যাপাসিটি এখানে কম। তাহলে তুমি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রধান থেকে তুমি ছিটকে যাবা। বিসিএস ও সেম, তোমাকে টাইমটা কতটুকু প্রশ্ন উত্তর দিবা, কতটুকু বাহুল্য আছে এগুলো বাদ দিয়ে কাটছাট করে কতটুকু দিতে হবে, এবং তুমি কোন লেভেলের মানুষ, অর্থাৎ তুমি কিন্তু এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে তোমার একটা ম্যাচুরিটি এখানে লাগবে। তুমি ক্লাস 9 এর মতো লিখলে হবে না, এটা হয় না সাধারণত, হয় না এটা সাধারণত। এই বিষয়গুলো কিন্তু ক্যালকুলেশন করতে পারে। মেন্টাল অ্যাবিলিটি তো আসলে কাদের কিছু বলবা? না স্যার, আপনি বলেন। আচ্ছা, মেন্টাল অ্যাবিলিটি বলতে আর কি বোঝাচ্ছ তুমি আরেকটু বলো। হ্যালো, যে শুনতে পাচ্ছি, বলেন আপনি। না, মেন্টাল অ্যাবিলিটির বিষয়ে আর কি বলতে চাচ্ছিল আর একটু বলো। মেন্টাল অ্যাবিলিটি বলতে যেমন আমাদের যে প্রশ্ন প্যাটার্নটা একদম খুব ইজি হওয়ার কারণে কিছু স্টুডেন্ট যাদের প্রিপারেশনটা খুবই ভালো ছিল, যারা শুধু এমসিকিউ হইলে অবশ্যই চান্স পেত, এমন যারা আমার সাথে কোচিং করছে বা আমার ব্যাচমেট যারা, তো মেন্টাল অ্যাবিলিটি তারা কিছু স্টুডেন্ট ছিল যারা ভয়ে লিখিত লেখাটা পুরোভাবে লিখতে পারে নাই। আরেকটা আরেকটা দিকে আমি লক্ষ্য করছি যে যাদের কোশ্চেনটা একদম কমন ছিল, বেশি বেশি মানে তারা তাদের একদম ফুল কনফিডেন্স ছিল যে এটা আমি পারবো, তো সেক্ষেত্রে তারা ওই বাংলা লেখাটা শুরু করছিল যেখানে পৃষ্ঠা নির্ধারণ ছিল 1 পৃষ্ঠা। তো এইখানে পূর্ব থেকে নির্দেশনা দিয়েছিল যে ওইখানে নির্দেশনাগুলো পড়তে হবে, তারপর লেখা শুরু করতে হবে। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের ওইটা না পড়ে অনেকেই লেখা শুরু করে 4 পৃষ্ঠা লিখে ফেলে। তো 4 পৃষ্ঠার পর আমাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা ওখানে পৃষ্ঠা ভাগ আমি করে বুঝতে পেরেছি, হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এই ধরনের অনেক চাকরি পরীক্ষাতে এই ধরনের থাকে সাধারণত। এই যে তোমাকে আমি একটু আগে এই জন্য বলেছিলাম এখন নিজের গুণগান একটু গাইতে হবে আমার। আমি স্টুডেন্ট খারাপ হলেও কিন্তু কোনোদিন জীবনে রোল নাম্বার ভুল করা, রেজিস্ট্রেশন নম্বর ভুল করা, সময় মতো পরীক্ষা শেষ করতে না পারা, দেরিতে উপস্থিত হওয়া, 3 ঘন্টা শেষ না করতে পারা, এগুলা কখনো হয়নি। আমি যেটা করতাম, আমার ওই যে গল্প উপন্যাস পড়ার কারণে এটা হয়েছে। ধরো প্রবেশপত্র দিলেও প্রবেশপত্রের পিছনে কি আছে একটু দেখি তো, ডিটেলস পড়তাম। ওখানে অনেক নির্দেশনা থাকে, এই কারণে আমি জ্যামিতি বক্স নেওয়া, কলম নেওয়া, ক্যালকুলেটর অথবা ঘড়ি নিয়ে বিব্রত হওয়া, মোবাইল, এগুলো কখনো হয়নি। ওইটা পড়ার পর যখন খাতা দেয়, দেখবা যে তোমাকে সময় দেয়, ওই ইনস্ট্রাকশন আমি পড়তাম। মানে আমার একটা কিউরিসিটি আছে, দেখি এখানে কি, একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসলাম কি লিখলো, ওখানে অনেক কিছু দেওয়া থাকে। এই যে তোমার ভালো হচ্ছে তাকে বলবা যে তাল জ্ঞান ঠিক থাকতে হবে। তুমি খুব ভালো ড্রাইভিং পারো, এমন জোরে চালালে রিক্সা গাড়ি কোনো কিছু দেখতে হবে না তোমাকে, কখনো থামতে হবে, কখনো আসতে, অথবা কখনো তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তোমাকে হার মেনে আসতে যেতে হবে। ঢাকায় যেভাবে যাবো মেহেরপুর তো সেখানে দৌড়ায় যাবো, ঢাকা কি সেভাবে যেতে পারবো আমি? আমি না মেহেরপুর বলতে পারি যে আমি এখানে মেসেজ, আমাকে সবাই এত বেশি চিনে যে রাস্তা ছেড়ে দিবে। ঢাকায় কথা বলে তো মাইর দিবে, তাই না? কারণ এত গাড়ি ঘোড়া। আমি যেটা বলছি কমন সেন্স কাজে লাগাতে হবে। যে স্টুডেন্ট ওই যে তারাই এই ভুলটা করে, যারা হচ্ছে যে ধরো 10টা 20টা 30টা 40টা প্রশ্ন সাজেশন করে ঠোঁটস্থ করে ফেলে, একেবারে খুবই ভালো, কিন্তু পুরা বই কোনোদিন পড়ে নাই। রবীন্দ্রনাথের ছোট গল্প যেটা ছিল এটা একেবারে তার ভাজা ভাজা, কিন্তু রবীন্দ্রনাথ আর কোনো কিছু সে টাচ করে নাই, জীবনও পড়ে নাই। তার পক্ষে রবীন্দ্রনাথের সেন্স ধরা, অর্থাৎ রবীন্দ্রনাথ কিভাবে লিখে ওইটা মানে ব্যাখ্যা করাটা খুব কঠিন হয়ে যাবে। সে যদি কৌতূহল বশত ঠিক আছে সব না পড়ুক, রবীন্দ্রনাথের একটা ছোট গল্প দিল, কাজী নজরুল ইসলাম কবিতা, সে যদি চিন্তা আচ্ছা আমি দেখি তার 4টা 5টা পড়ি তো ওনার মেইন গুলা পড়ি, তখন পড়লে কি হতো জানো, ওই কবি লেখকের সম্পর্কে একটা ধারণা হতো, তার লেখার প্যাটার্ন, তখন সে অল্পের মধ্যে মানে কনসাইজ করা, যেটা এই যে গল্প, ছোট গল্প বলো, উপন্যাস বলো, কবিতা, এখানে কিন্তু তোমাকে ছোটর মধ্যে বোঝাতে হবে। আমি যেহেতু বারবার সাহিত্য নিজেই পছন্দ করি এই জন্য বোঝাচ্ছি বিষয়টা।
কাদের আনমিউট হয়ে গেছে সাউন্ডটা, হ্যাঁ আনমিউট হয়ে গেছে, তুমি এটা হ্যাঁ মানে আমি এখনো যেটা করি যে ধরো কোনো পরীক্ষা হলে অথবা কোথাও গেলে আমি কোনো একটা ডায়েরি অথবা পৃষ্ঠা টেবিলে অথবা কোথাও রাখি, ওখানে লিখে রাখি। যেমন ধরো ভুলে যাব, এখান থেকে আমি যদি কিশোরগঞ্জ বেড়াতে যাই, লিখে রাখলাম টাওয়েল, ব্রাশ, জুতা, স্যান্ডেল। আবার হঠাৎ করে মনে হলো যে কম্পিউটারের চার্জার, লিখে রাখি। তারপর মনে হলো যে একটা পলিথিন নেই স্যান্ডেল ঢুকানোর জন্য, ওটা লিখে রাখি পলিথিন। দেখা যায় যে একদিন যখন যায় সকাল থেকে শুয়ে আছো রাতে, কাগজটা কাছাকাছি থাকে, অথবা মোবাইল, এখন মোবাইলে, তখন আমি লিখে রাখতাম এটা লাগবে, এটা এটা এটা। তো পরীক্ষার আগে যখন তুমি এরকম প্রবেশপত্র, কলম, কয়টার সময় পরীক্ষা, এগুলা সচেতন থাকবা, লিখে রাখবা, কাগজ দেখলাম মনে থাকলো, প্রবেশপত্র ভুল হবে না। সেম কাজ তোমাকে করতে হবে পরীক্ষার হলে গিয়ে। তুমি অনেক সময় টিচাররা কিন্তু ইনস্ট্রাকশন বলে, অনেকে চিন্তা করে টিচাররা কি বলবো, আমি তো সবই জানি। হ্যাঁ, তুমি জানলেও চুপ করে থাকবা, জানলেও কিন্তু যখন তুমি বারে বারে কথাগুলো শুনবা, তখন তোমার হবে কি, তুমি একটা না একটা পয়েন্ট নতুন শিখবা। যেমন আজকে আমি যে কথাগুলো বলেছি, এগুলো তুমি অনেকের কাছ থেকে শুনবা, তুমি নিজেও জানো এগুলাই করতে হয়, এভাবেই পড়তে হয়, এইভাবেই অধ্যাবসায়, এইভাবেই করতে হয়, পড়ার কোনো বিকল্প নাই, সময় দেওয়ার কোনো বিকল্প নাই, এইটাই বলবে বারবার, তাই না? কিন্তু কিছু না কিছু পয়েন্ট তোমার কাছে মনে হবে যে না, আমি তো এইভাবে করিনি, এইভাবে করেছি, এই কারণে বোধহয় আমি সফল হতে পারছি না, অথবা আমার একটু সংশয়। উনি যেভাবে করেছে সেভাবে করি। আর একটা নিজস্ব ওয়ে বের করতে হয়। আর কিছু জিনিস বারে বারে বলছে, কিছু জিনিস তোমাকে দক্ষতা থাকতে হবে, দ্রুত লিখা, চিন্তা করা, দ্রুত ডেলিভারি দেওয়া। তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি লিখতে পারছো না, দুইটা চারটা প্রশ্নের মধ্যে, আটটা প্রশ্নের মধ্যে তুমি 6টা এক্সিলেন্ট আর 2টা একেবারে ছেড়ে দিলা, কিন্তু আরেকজন মাঝারি স্টুডেন্ট সে সবগুলাই সমান করলো, তাহলে গড়ে নিশ্চয়ই সে 5-7 নম্বর বেশি পাবে। এটা তোমরা জানো স্বাভাবিক। 8টা প্রশ্নের মধ্যে 8-8 64, আর সে 6টা প্রশ্নের মধ্যে 6-10 60, 4 নম্বর কম। এভাবেই তো সে কম পেতে থাকবে। তো 4 নম্বর কম মানে তুমি ইউনিভার্সিটিতে তো কত নিচে চলে গেল। তো এই মেন্টাল অ্যাবিলিটি বলতে তোমাকে যেমন চিন্তা করো যে আমি পারবো, বেহুশ হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। যদি আমি খুব অস্থির মানুষ, আমার গালিগালাজ খালি, অস্থির বলতে কি মানে আমি দেখা যাচ্ছে পরীক্ষা 8টায়, আমি 6:30টায় উপস্থিত, এরকম অস্থির। বাসায় সবাই বলে তুই এত তাড়াতাড়ি কেন হচ্ছে, এত তাড়াতাড়ি, দেরি হবে তার দূরের কথা, আমি এসে দেখি যে কেউ নাই আমি ছাড়া। মানে 8টা বাজে পরীক্ষা হলে 7টা তো না, 6:30 আমি পৌঁছে গেছি। সেই যে আমি দেখি যে আমি ছাড়া কেউ নেই, অনেকে দৌড়ে 15 মিনিট হয়ে গেছে দৌড়ে আসতেছে, আসার পরে হাঁপানি। হ্যাঁ, আমি যেটা করি এটা হয়তো অস্থিরতার কারণে বেশি আগে যাই, কিন্তু তোমাকে টার্গেট দিতে হবে যে আমি 1 ঘন্টা আগে পৌঁছবো। না হলে তো রাস্তাঘাটের বিষয় আছে, তুমি কোনো কিছু একটা ভুলে যেতে পারো, কারণ মানুষেরই ভুল হয়। ধরো হঠাৎ করে প্রবেশপত্র নিলা না, 1 ঘন্টা যদি সময় থাকে তুমি দৌড়ায় নিয়ে আসতে পারবা। কিন্তু তুমি যদি চিন্তা করো এখান থেকে এখানে আধা ঘন্টা 20 মিনিটে হেঁটে যাব, 10 মিনিটে ঢুকবো, এই হয়ে যাবে, ঠিকই তুমি হলো, কিন্তু জীবনের কিছু কিছু সময় আছে যখন অ্যাক্সিডেন্ট হলে আর তুমি রিকভার করতে পারবে না। তোমার ইউনিভার্সিটি ইনকোর্স পরীক্ষা হল থেকে আসলা, এটা তো 2 মিনিট দেরি হলে কিছু হবে না, 2 মার্কস কম পেলেও তেমন একটা ইম্প্যাক্ট হবে না। কিন্তু ভর্তি পরীক্ষা, বিসিএস, চাকরির পরীক্ষা, তোমার চেয়ে ব্রিলিয়ান্ট, তোমার চেয়ে ভালো বুঝে তারা কিন্তু তোমার ঘাড়ের উপর বসে আছে, তুমি তাদেরকে কেটে যেতে হবে এটা। আর মেন্টাল ক্যাপাসিটি, ওই বারে বারে যেটা বলেছি যে আসলে খুব সচেতন হতে হবে, তোমার চারপাশে খেয়াল রাখতে হবে যে কখন ঘন্টা পড়লো, অথবা টাইমটা কতটুকু, প্রশ্ন কোন প্রশ্নে কতটুকু সময় দিব, টিচাররা কি বলছে, অনেক সময় ইনস্ট্রাকশন বলে। এমন বোকাও পেয়েছি আমি, তার পরীক্ষা ঢাকা কলেজে, সে চলে আসছে তোমার ধরো হোম ইকোনমিক্সে, এসে আবার ওই রোলে বসে আছে, ধরো 2224 রোল আমার পাশে, আমার 2221 ওনার 2222, সে তার সিট ঢাকা কলেজে বিসিএস, সে হোম ইকোনমিক্স এসে বসে আছে, তার মাথা ব্যথা না, আমার সাথে গল্প সল্প করতেছে। এসে একবার সে ভাবে না তার সেন্টারটা কোথায়, যে খাতা দিতে আসছে, প্রবেশপত্র দেখলে টিচার, তখন সে ধরা পড়ছে। তাহলে তার কি বিসিএস হওয়া উচিত কিনা বলো? হওয়া উচিত না। এরকম অনেকে আছে, তারা কিন্তু আসলে মানে তোমরা যেটা বলতে পারো যে সে ভালো স্টুডেন্ট হলেও তার আসলে সেন্সের অভাব আছে। বিশেষ করে চাকরি পরীক্ষা, ধরো যে ক্যাডার গুলো আমরা বেশি চয়েস দেই ভালো অর্থে, ধরো পুলিশ, ফরেন, অ্যাডমিন, এগুলা কিন্তু তোমার কমন সেন্স দেখে অনেক। তুমি পুলিশ চয়েস দিয়ে ভয়ে ঘামতে ঘামতে আসলে তুমি বাতিল। হ্যাঁ, সবারই একটু নার্ভাস লাগবে, একটু ভয় লাগবে, কিন্তু এতটা তো ভয় লাগা উচিত না, তাহলে তোমার ভিতরে কনফিডেন্সের অভাব আছে।
তুমি অ্যাডমিন পুলিশের যোগ্যই না, কারণ তুমি যখন উচ্ছেদ করতে বিরাট এক জায়গায় যাবা, শত শত মানুষ থাকবে, তুমি তো ভয় পাবা, বন্দুক চালাইতে হবে। তা তুমি যদি এমন ভয় পাও, ডিসিশন না দাও, 1 মিনিটের জন্য তোলপাড় আগুন লেগে যাবে, তুমি যদি 1 মিনিট দেরি করো প্যাচ লেগে যাবে। তোমার ওরা এটা আসলে এক্সিলেন্ট রেজাল্টের চেয়ে এগুলা দেখে যে তার ডেলিভারিটা কেমন, সে কথা বলছে কিভাবে, তার মানে তাকাচ্ছে কিনা, ভয় পাচ্ছে কিনা, কিভাবে ঢুকলো, তার মধ্যে কি অধ্যত্ত ভাব আছে কিনা, বেয়াদব কিনা। বেয়াদব হওয়া যাবে না, আবার কনফিডেন্স থাকতে হবে। না স্যার আমি জানি এটাই সত্য, তাহলে হয়তো আমি স্যার আমি জানি না। না স্যার আমি স্যার 1 মিনিট আমি এটা জানতাম, একটু সময় দেন। আসলে সে জানে না। আচ্ছা ঠিক আছে বলো। স্যার আসলে পারছি না, সরি। আর আরেকটা, স্যার এটা আমি আসলে জানতাম কিন্তু ভুলে গেছি। এরকম বলা যাবে না যে না সরি স্যার আমি এটা পারি না। হ্যাঁ ওইটা পারি। তুমি 100% কোনোদিনই পারবে না, এটা মাথায় রাখতে হবে। 70% আমার টার্গেট যে কোনো পরীক্ষা। হ্যাঁ ম্যাথ বলো, এই ধরনের বিষয়গুলো তোমার টার্গেট থাকবে 100, কিন্তু তোমার অ্যাচিভ যদি 70+ হয়, আমি মনে করি যে 70+ মার্ক যদি ইউনিভার্সিটিতেও পাও, বিসিএস তো অনেক কঠিন 70% মার্কস পাওয়া, তো তুমি অ্যাচিভ সব জায়গায় করতে পারবা। রবিউল নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে আপনার কথা শুনছে। অস্থির হওয়া যাবে না, বা নিশ্চয়ই কৌশলী হতে হবে, কৌতূহল থাকতে হবে। হ্যাঁ কৌতূহল থাকতে হবে, কৌশলী হতে হবে, সেক্ষেত্রে তারা সফল হবে। এখন আমরা একটু পড়াশোনার বাইরে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যে জীবনে, ব্যক্তিগত জীবনে এমন কোনো গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং কোনো ঘটনা আছে কিনা, যেটা আমাদের পাঠক বা আমাদের যারা এখন শুনছে তারা নিশ্চয়ই শুনবে। নিশ্চয়ই আপনার যদি কোনো ইন্টারেস্টিং ঘটনা থেকে থাকে নিশ্চয়ই বলবেন সেটা। ইন্টারেস্টিং ভাবে আসলে বলা যাবে না, মানে ধরো একটা বলতে পারি, যেহেতু বিশ্ববিদ্যালয়ে পার করে আসছে, তোমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে আছো এবং তোমরা যে স্টেজে আছো এই স্টেজে ঘটনাটা ঘটেছিল, তখন আমি সেকেন্ড ইয়ার শেষ করেছি। বন্ধু বান্ধবরা মিলে বেড়াতে যাওয়ার বিষয় ছিল, তো হঠাৎ করে তখন শৈত্যপ্রবাহ মাত্র শুরু হয়েছে 2002-3-4 এরকম সময়, তখনই তো শৈত্যপ্রবাহ আসছে কিন্তু দেশে, তোমাদের হয়তো মনে নাই। তখনই হঠাৎ করে দেশে শৈত্যপ্রবাহ শব্দটাই তখন আসছে। শীতে অবস্থা কেন, আমি বঙ্গবন্ধু হলে ছিলাম, চুরি করে একটা হিটার রুমের সিটের নিচে বরাবর রেখেছিল, চুরি করে এটা দিয়ে কোন রকম তাপ দিয়ে করতো। তখন ঠিক করলাম, কয়েকজন ফ্রেন্ড ছিল, আমার আবার একটা অভ্যাস আছে, আমি ঘুরি রাস্তায় রাস্তায়, ধরো সারা রাতও ঘুরতাম, ঘুরতে চলে যেতাম এখানে সেখানে। ওই কারণে বেশি পড়াশোনা করতে হবে বলে এই চিন্তা করে আমি ইন্টারমিডিয়েট আর্টসে চলে এসে ভর্তি হয়েছি রাষ্ট্রবিজ্ঞান। আর যদি ফিজিক্সে ভর্তি হতাম অবস্থাটা কি হতো বলো, নিশ্চয়ই ঘুরাঘুরি করা যেত না। ল্যাব থেকে আসতে আসতে সন্ধ্যা, সিনেমা দেখা যেত না, মানে আমি যেটা করেছি এটা করা লাগবে না, সিনেমা দেখা যেত না, মল চত্বরে বসে আড্ডা, অন্য জায়গায় বসে আড্ডা দেওয়া যেত। এখন ইন্টারেস্টিং বিষয়টা বলি, তখন ক্যামেরা কিন্তু ওই যে 36টা রিল থাকতো, ঘুরায় ঘুরে একটা তুললে একটা তুলে, তখন অনেক দাম ছিল ক্যামেরার। এখন তো মোবাইলে হাজার হাজার ছবি তোলা যায়। তা আমরা ঠিক করলাম যে সোনারগাঁ বেড়াতে যাব সকাল 7টার মধ্যে। 4 জন ছেলে 4 জন মেয়ে, মানে 4 জন ছেলে 4 জন মেয়ে, মেয়েরা সব রোকেয়া হলে থাকে, আমি বঙ্গবন্ধু হলে থাকি, আর একজন জিয়া হলে থাকে, আর 2 জন মিরপুর থেকে আসবে। 4 জন হলে 4 জন মেয়ে। এখন যে আমার স্বভাবের কারণে আমি 6টা বাজে যায় তোমার টিএসসি তে বসা, কেন 7টা বাজে বলেছে, আমি চিন্তা যে আগে চলে যাই, কেউ আসেনি, তখন তোর মোবাইল ছিল না, মানে তখন মোবাইল তখনো নামেনি, আরো 2-3 বছর পরে নামবে। তখন ওই যে স্লিপ দিয়ে ডাকাডাকি করে, তখন কিভাবে ডাকবো অত সকালবেলাতে। আমি গেলাম, তারপরে রোকেয়া হল থেকে একজন মেয়ে আসলো, মানে সবাই ক্লাসমেট না, ওই মেয়েটা ক্লাসমেট, বাকি 2 জন, একজন মনোবিজ্ঞানের, একজন সম্ভবত সাইকোলজিতে মনোবিজ্ঞান, আরেকজন মনে হয় ফিলোসফির এরকম, আরেকজনও সরি 2 জন আমার ক্লাসমেট, একজন মুসলিম একজন হিন্দু আরেকজন খ্রিস্টান ছিল, এরকম মিলে গেছে এখন। তো 2 জন অন্য সাবজেক্টের, 2 জন আমার সাবজেক্টের, আর ছেলেগুলো আবার আমার সাবজেক্টের সবাই। জিয়া হলে যে সে আসলো, এসে বলে যে এই শীতের মধ্যে, তখন কুয়াশার মতো টপটপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে, একবার বৃষ্টির ফোঁটাগুলো কুয়াশার মতো গায়ে পড়ে যাচ্ছে, সরি মানে কুয়াশাগুলো বৃষ্টির ফোঁটার মতো গায়ে পড়ে যাচ্ছে, তখন সে বলে যে না আমি শীতে থাকবো না, কাঁপাকাঁপি শুরু হয়েছে, সোয়েটার দিয়েও কাজ হচ্ছে না, প্রথম শৈত্যপ্রবাহ কিন্তু। একটু পরে আসবে, সে চলে গেছে যে আমি যাবো না, তা আমি চিন্তা, আমার ইচ্ছা যে না শীতে হলে কি হবে আমি যাবো, মানে আমার মনের মধ্যে একটা এক্সাইটিং একটা ব্যাপার কাজ করছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু সবসময় গল্প উপন্যাস পড়ার কারণে অথবা চিন্তা করে যে আমি লিখবো, তো এরকম একটু পরে
একটু পরে মা, একটু পরে যাও, পরে একটু পরে। ওই ছিল যে না আমি যাব, মনে হচ্ছে এক্সাইটিং একটা ব্যাপার ছিল, কিন্তু খুব কষ্ট হচ্ছে, এত শীত, হাত পা বাক হয়ে যাচ্ছে। তোমরা এটা হয়তো বুঝবা না এখন, তখন প্রথম শৈত্য প্রবাহ। ওই মেয়েটা আসলো, সে চাদর গাঁদে, সে বলে যে না এখন যাব। আরো 2জন মেয়ে আসছে, মোট 3জন, কিন্তু ছেলেরা কেউ আসছে না। আর মিরপুরের 2জন যে আসবে না সেটা বুঝে গেছে, 8টা বেজে গেছে, কেউ আসবে না, বাকিরা আসলো না। এখন ওরা বলছে যে না বের হয়ে আসছে, সাজগোজ করে আসছে, এমন বলে যে আমরা বের হবই। এখন কি করবো আর, তাহলে আমরা এখান থেকে তারপর রিক্সা নিয়ে 2জন করে গুলিস্তান গেলাম, তখন এত টাকা পয়সা নাই। গুলিস্তান গেলাম, গুলিস্তান থেকে সোনারগাঁ, তো বেশি দেরি লাগে না, সোনারগাঁ গেলাম শীতের মধ্যেই, অনেক কষ্ট করে, ভালোও লাগছিল খারাপও লাগছিল, গেলাম। এখন একটা বান্ধবী ছিল, সে ক্যামেরা নিয়ে আসছে, তার রোল ছিল 36টা, সব জায়গায় তুললাম, খাওয়া দাওয়া যতটুকু নাস্তা করা যায় স্টুডেন্ট হিসাবে যা যা করার। তখন এত টাকা থাকতো না, তোমাদের কাছে যত টাকা থাকে আমাদের কাছে এত টাকা থাকতো না, প্রাইভেট পড়াতাম। তারপরে যতটুকু পারি খরচ টরচ করে কিছু শোপিস টোপিস কিনলাম, ছবি টবি খুব ভালোভাবে তুললাম, ওদেরকে দেখাবো। ওরা কিন্তু পরে দেখাবো, তখন আসলাম, ওরা খুব আফসোস, গেলেই ভালো তো এটা সেটা। তখন ওই যে নীলক্ষেতে স্টুডিও আছে, পিআরইউ স্টুডিও আছে, অনেকে আছে, ওনার কাছে দিলাম। সরি, মজার মানে ইন্টারেস্টিং বলতেছি, আসার পথে আমার খালার বাসা ছিল তখন চিটাং রোড। তোমরা যারা চিটাং যাবো তারা চিটাং রোড হয়তো চিনো, এটা সোনারগাঁর আরো আগে, মানে ঢাকার যাত্রাবাড়ির পরে চিটাগাং রোড নামে একটা জায়গা আছে। তখন আমি যখন ফিরতি বাসে আসছিলাম, তো আমি এক পাশে একজন মেয়ে আর আমি বসছি, আরেক পাশে 2জন মেয়ে, 4জন যেহেতু, হঠাৎ করে দেখি আমার খালু উঠছে, কারণ আমাদের বাসা যাত্রাবাড়ি ওইদিকে কাছে। খালু উঠে আমাকে তো কি ব্যাপার, আমি তো এখন একটু বিব্রত, আমি চিন্তা ওরা যেন কথা না বলে, 3জন তো, আমি চিন্তা করছি ওরা যেন কথা না বলে, তাহলে তো খালু ওর বাড়িতে যা বলবে যে এই অবস্থা, 3জনের সাথে যাচ্ছে, এটা যাই হোক। কারণ খালুকে আমি শুধু ওদের দিকে তাকাচ্ছি, আমি উঠে গেছি সিট থেকে, উঠে খালুকে বসার জন্য বলি নাই, বসলে তো আরেক বিপদ। আমি উঠে ওখানে দাঁড়িয়ে আছি, মানে বাসটা অতটা ইয়া ছিল না, ভালো ছিল না, আধা লোকাল বলা যায় আর কি, সিটিং হলো কিছু দাঁড়ানো। এখন খালু, আমি চিন্তা আল্লাহ দেখে যদি আমার সাথে কথা বলে, যেটা কে, তাহলে খালু জিজ্ঞেস করে এতজন কেন, এই কথা যদি বলে তাহলে সমস্যা, এতজন কেন বলে। এটা গেল, খালুকে কাটায়, খালু ঢাকা আসছে আমার মামার বাসায় সেগুনবাগিচা, তো গেল। আমি আসলাম, ইন্টারেস্টিং পার্টটা যেখানে হচ্ছে ছবিগুলো তুলে তুলে নিয়ে আসলাম, তখন তো ওয়াশ করতে হয় ছবি, মানে এখনকার মতো না, তখন তো তোমরা নিশ্চয়ই এটা জানো, ওয়াশ করে ছবি তারপরে ভিউ কাট সাইজের আনতে প্রচুর টাকাও লাগতো তখন। যে বন্ধুগুলো যায় না তারা খুব মানে খুব দুঃখ করছে, গেলেই ভালো, তো সে কেন গেলাম না শীতে। তারা এখন বলতেছে ঠিক আছে ছবি টবি দেখবো। এখন 36টা রিল ছিল, ওখানে যখন গেলাম 36টার মধ্যে শুধু একটাতে ছবি উঠেছে, বাকিগুলা ঘুরে গেছে অটো, মানে চাপ দিছি আমি বোধহয়, ওখানে বোতাম আছে দেওয়াতে, অন্যগুলা ব্ল্যাঙ্ক হয়ে গেছে একেবারে, ঘুরতে 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 চলে, শুধু একটাতে ছবি উঠছে, সেখানে আমি ছিলাম, ওরা 3জন ছিল। সে ছবিটা এখন আমার কাছে আছে, মানে এখন আমি বলার কারণে তো ইন্টারেস্টিং মনে হচ্ছে না তোমার কাছে বেশি, কিন্তু এটা আমার জীবনে খুব দুঃখের একটা স্মৃতি বলা যায়, এত কষ্ট করে। আরো কিছু কারণ আছে যেটা আমি বলছি না, হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তখন এই যুগ ছিল না যে খালি ক্যামেরা ধরলেই ছবি তোলা যেত। আমার বড় বোন ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমে রোকেয়া হলে থাকতো, আমি ওকে দিয়ে কল টল দিতাম, তো বাসায় কিছু কিছু জানতো, কিন্তু বিষয়টা হচ্ছে আমি ভাবছিলাম যে ছবি প্রথম তুলবো। এখন হয়তো ক্যামেরায় এত বেশি ছবি তুলবো বলে আসলে তোমাদের মধ্যে সেই অ্যাপিলটা নাই, যে এখন তো চাইলেই তোলা আছে, তখন কিন্তু অনেক টাফ ছিল ছবি তোলাটা। পরে টেন্ট মার্টিন গিয়ে তুললাম। তো আমার কাছে এটা একটা স্মরণীয় বলা যায়, ইন্টারেস্টিং কিনা বলতে পারছি না। খুব খুব একটা মজার স্টোরি শুনলাম, হয়তো স্টোরির পিছনের গল্প অনেক কিছুই রয়ে গেছে, যা হোক গল্প সেগুলো না হয় আজ না হয়, এটা হয়তো কখনো, তবে কথা হচ্ছে, বলো, শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ সেক্ষেত্রে আমরা অনুষ্ঠানে অনেক সময় নিয়ে ফেলেছি, আমরা প্রায় অনেক সময়টাই পার করেছি, আর বিশেষ করে রাতও অনেক হয়ে গেছে। সেক্ষেত্রে শেষ সময়ে এসে আপনি যদি আবার আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু নির্দেশনামূলক কথা বলতেন, এবং আমরা আপনার কথার পরেই মোটামুটি ভাবে অনুষ্ঠান এখানেই শেষ করব। সেক্ষেত্রে শেষ সময়ে এসে আপনি আবারও কি বলতে চান, বা কথা সাহিত্যিক হিসাবে, সাইদ আজাদ ব্যক্তি হিসাবে, বা একজন জেলা প্রশাসকের কার্যালয়ে যে ম্যাজিস্ট্রেট হিসাবে, সেই জায়গা থেকে আপনি সব মিলে আপনার
হয়তো যারা দেখছে তারা হয়তো প্রত্যেকেই 18 থেকে 25 বা এই বয়সী, বা এদের জন্য সর্বশেষ আচ্ছা আপনার ধন্যবাদ, বার্তাটা কি? তুমি আসলে একটা আচ্ছা ধন্যবাদ, মিউট তুমি করে আসলে একটু। এখানে যারা আছে তারা মানে এই গ্রুপটা আসলে খুব একটা ভালো গ্রুপ আমি মনে করবো। তারা হচ্ছে সম্ভাবনাময়, প্রত্যেকে সম্ভাবনাময়, এবং তারাই ভবিষ্যতে কিন্তু এই যে আমি যেখান থেকে কথা বলছি এর চেয়ে উপরে যাবে, এটা অবশ্যই নিশ্চিত থাকো। ম্যাক্সিমামে আমার সমানে আরো উপরে যাবে, আরো ভালো করবে। তোমরা যারা আছো অনেকে আমার চেয়ে অনেক ব্রিলিয়ান্ট, এখন সিনিয়র হতে তোমার এটা মনে হচ্ছে। যেমন তুমি যাদের টিচার বলো স্কুল লেভেলে, কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে দেখে আসছো, তাদের চেয়ে তোমরা ব্রিলিয়ান্ট আছো না? অনেকেই কিন্তু আছো। হয়তো এটা সময়ে তুমি প্রকাশ করবা। যখন ছিলা হাই স্কুলে তখন তো তুমি বুঝো নাই, ইউনিভার্সিটি লাইফে বোঝো না। এটা আমি বলবো যে এরা হচ্ছে খুব সম্ভাবনা মানে গ্রুপ। আমারও খুব ভালো লাগছে ওদের সাথে কথা বলতে, আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে তোমরা চাইলে আমি মাঝে মাঝে সংযুক্ত হতে পারি। এখন আরেকটা বিষয় হচ্ছে তারা মানে সবাইকে আমি বলবো যে কোনো বিষয় অ্যাচিভ করার জন্য আসলে ওই যে প্রথম যেটা বলেছিলাম, প্রথমে সংকল্প যে না আমি এটা করার জন্য যত বাধা, কষ্ট, অসুস্থতা, সময় না থাকুক এটা আমি করব, এক। আর দ্বিতীয়ত হচ্ছে নিজেকে যোগ্য ভাবতে হবে যে না আমি পারবো। আব্দুল কাদের পেরেছে, রবিউল পেরেছে, তারা তো আমারই বড় ভাই, আমার এলাকার মানুষ, তারপরে আমি পারবো না কেন? অবশ্যই পারবো। তার এই দুইটাকে যখন থাকবে চাকরির পরীক্ষার ক্ষেত্রে, বিসিএস অথবা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, তাহলে কি হবে? তৃতীয় যেটা, প্রচন্ড পরিশ্রম করতে হবে। আসলে এটা আসলে হয় কি, আমি যখন প্রসেসটার মধ্য দিয়ে গেছি, এখন তুমি যখন গেছো, তুমি দেখো ইন্টারমিডিয়েট পড়া, এসএসসির আগে আগে তুমি কিন্তু এত কষ্ট করেছো, সকালে উঠেছো, ফজরের আগে উঠেছো, প্রাইভেট পড়তে গিয়েছো, সারাদিনে শুধু পড়া পড়া পড়া। কিন্তু যখন এটা এখন যেহেতু চলে আসছে, তোমার মনে হয়েছে যে দূর, এসএসসি পাস কি আর ইন্টারমিডিয়েট পাস কি, এখন তোমার টার্গেট বিসিএস তো আর বড় কিছু অন্য জায়গায়। কিন্তু বলছি যেই স্টেজেই থাকবা, প্রত্যেকটা স্টেজকে গুরুত্ব দিয়ে পরিশ্রম করলে কিন্তু সফলতা অনিবার্য। কিন্তু চলে গেলে মনে হবে যে না আসলে কিছু করি নাই। কিন্তু আসলে ওই যে রুটিন করে প্রতিটা দিন যখন তুমি পড়বা, কাজে লাগাবা, এটা বিসিএস এর ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তোমার দেখবে যে অনেক জমে গেছে জানারিয়া। আর আরেকটা হচ্ছে কষ্ট হবে। তুমি সাহিত্যিক যারা, তুমি কি মনে, যারা গল্প উপন্যাস পড়ে পাঠক, তারা মনে করে যে খালি লিখেছে কত সুন্দর প্রেমের গল্প, এই গল্প সেই গল্প, আসলে কিন্তু অসম্ভব টাফ এটা। আমি আমাকেই দেখায়, আমি যে চাকরিটা করি এতে রাত 10টা, বিষণ্ণ যোচনা বলি, রাত 1টা বাজে আমি ফিরেছি কখনো, সকালবেলা গিয়ে চিন্তা করে কিরকম বিধ্বস্ত অবস্থা, তখন লিখেছি। তারপর রোজার সময় একেবারে ইফতার, সেহরি, সরি মানে তারা বিশেষ করে 10টার পরে 4টা পর্যন্ত, 3টা পর্যন্ত লিখেছি। তারপরে তোমার সেহরি খেয়ে 7টা, 8টা, 9টা, 8:30টার দিকে উঠে আবার অফিসে। কিন্তু যেহেতু আমি ভেবেছি যে না আমাকে লিখতে হবে, আমাকে তো এটা কেউ টানাটানি করে না যে ভালো একটা চাকরি করি, কোনো খাইলাম দাইলাম ঘুরলাম, কেউ তো কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যখনই টার্গেট নিবে যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, আমার চাকরিটা লাগবে, অথবা আমার আরো অনেক আছে, এই দুইটা আমি বলছি, উদ্যোক্তা হতে হবে, নতুন কিছু করতে হবে, আমি একটা বাজার সৃষ্টি করব, তোমাকে একটা 3টা জিনিস লাগবে। আমি পারবো, আমি দেখতে কালো হই, বেটে হই, অসুন্দর হই, গরিব হই, ধনী হই, ব্যাকওয়ার্ড জায়গায় আমি পারবো। পারার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, সময় মূল্য দিতে হবে। এই 3টা হলেই পারবা। তুমি বিশ্ববিদ্যালয়ে দেখো কত, মানে এটা নেগেটিভ হচ্ছে বলছি না, অনেক স্টুডেন্ট আছে না, তোমরা দেখলে মনে যে কিভাবে কেমনে ভর্তি হইলো, মানে হ্যাংলা, বোকা টাইপের, আঞ্চলিক ভাষায় কথা বলে অনেক কিছু। তার যে টার্গেট ছিল আমি পারবো। প্রথমত বারে বারে এই কথাগুলো আমি অনেককেই বলি, আমি পারবো, এটা মনের ভিতর গাঁথতে হবে। যখনই চিন্তা করো আমি বিশেষ পারবো অ্যাডমিন, অবশ্যই তখনই তুমি পরিশ্রমের জন্য তৈরি হবা, এবং সময় মূল্য দিতে হবে। এই 3টাই। আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু অমর একুশে গ্রন্থমেলা 2021 সামনে, সেক্ষেত্রে আপনার নতুন কোনো বই এই বইমেলায় আসতেছে কিনা, এটা দিয়ে আমি মোটামুটি ভাবে শেষ করতে চাচ্ছি। আর আসলে কোন বইটা আসতেছে? আসলে আমি 2টা উপন্যাসই লিখেছিলাম, কিন্তু একটা রহস্য উপন্যাস, একটা সামাজিক উপন্যাস। তোমার বাড়ির সমত সাতক্ষীরাতে, সাতক্ষীরার ঘের অঞ্চল নিয়ে একটা উপন্যাস আমি শেষ করেছি। উপন্যাসটার নাম জলটুঙ্গি দ্বীপ সম্ভবত। জলটুঙ্গি, তোমরা সাতক্ষীরা ওই অঞ্চলের মানুষ চিনতে পারবে, যে পানির মধ্যে ছোট একটা ঘর বানায় যেটাতে পাহারা দেয় অথবা খাবার টাবার থাকে, ওই অর্থে। এবং আরো একটা অর্থ আছে এটার, মানে জলের উপর ঘর, স্বপ্ন যখন তোমার
জলের উপর কেউ কিছু লিখে না, পানির উপর, এটা কিন্তু স্থায়ী না, মানে এটা দেখায় যে অস্থায়ী একটা জিনিস। পানির উপর লিখা মানে কি, এটা কোনো লিখাই না। তোমার স্বপ্নগুলো যখন তুমি সিমেন্টের একটা কাঁচা দেয়ালে যখন লিখে দাও, এটা যখন শুকায় যায়, পোক্ত হয়ে যায়, অনেক সময় দেখো না বিল্ডিং এ লিখে দিয়ে যায় রবিউল যুগ, এটা এরকম লিখে দিয়ে যায়, ওইরকম কিন্তু স্থায়ী থাকে। কিন্তু পানিতে লিখলে আসলে এটা মূল্য নাই। ওই রকম অর্থে জলটুঙ্গি এটা বলছে তোমার আসলে সাতক্ষীরার ঘের অঞ্চলের কাহিনী। আমার ইচ্ছা আছে, কিন্তু মনে হয় নাও পারতে পারে, এই বইমেলাতে নাও আসতে পারে, কারণ আমার মনে হচ্ছে যে পারফেক্ট করার জন্য আর একটু সময় দেওয়া দরকার। আমি ইনশাল্লাহ এই নভেম্বর মাসটা সময় দিব, যদি মনে করি যে পেরেছি তাহলে বইমেলাতে আসবে, না হলে বইমেলার পরে যে কোনো সময় আনবো। আমার মনে হচ্ছে যেটা যে ভালো করার জন্য একটু সময় নেওয়াটাই দরকার। তো আমরা প্রত্যেকে অপেক্ষায় আছি ইতিমধ্যে তার লেখা পাবো, এবং আমাদের যারা অডিয়েন্স কিনবে এবং সেগুলো পড়বে, এবং ব্যক্তি সাঈদ আজাদ, লেখক সাঈদ আজাদ বা একজন সরকারের উচ্চপদস্থ কর্মচারী সাঈদ আজাদকে জানবে, এবং তার ব্যক্তিগত সফলতা বা তার যে চাওয়া পাওয়ার যে জায়গাগুলো সেগুলো নিশ্চয়ই জানবে। সেক্ষেত্রে আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের শুভাকাঙ্ক্ষী বা প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। যেহেতু আমাদের করোনাকালীন সময়, আমরা চেষ্টা করছি যে যাতে করে শিক্ষার্থীদের জন্য আমরা কিছু করতে পারি। সেই যাত্রা থেকেই আমরা স্বপ্ন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এই গ্রুপ এবং অনলাইন এডমিশন কেয়ার এর মাধ্যমেই মোটামুটি ভাবে ফ্রিলি এবং একেবারেই ফ্রি অফ কস্ট আমরা তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। সেজন্য আমাদের কে সবসময় আমাদের জন্য দোয়া রাখবেন, এবং আমরা যাতে ভালো কিছু করতে পারি সেই প্রত্যাশাই আমরা করছি। আর সেই জায়গা থেকে আমরা প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। তোমরা যারা শুনছো এই মুহূর্তে তারাও নিশ্চয়ই আমাদেরকে সাপোর্ট করবে এবং তোমরা আমাদেরকে শুনবে, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। শেষ সময়ে কাদের, তুমি যদি কিছু বলতে চাও তাহলে তুমি। তো একটা আমরা স্টেজ এবং আমাদের স্বপ্ন নিয়ে অনেক কথাই বললাম, স্যার বললেন। তো আমাদের এখানে একটা প্যাটার্ন দেখেন যে আমি এখানে ফার্স্ট ইয়ার, রবিউল ভাই লাস্ট ইয়ার, আর আপনি হচ্ছেন আপনার সাঈদ আজাদ স্যার হচ্ছে সর্বমান শেষ স্টেজে, যেখানে উনি সব স্বপ্ন পূরণ করে একদম লাস্ট স্টেজে উনি গিয়ে হাজির। আর আমাদের পিছনে যারা আছে, যে আমার পজিশনে আসার জন্য চেষ্টা করতেছে, এবং আমি এবং রবিউল ভাই সাঈদ আজাদ স্যারের জায়গা যাওয়ার জন্য ওইভাবে একটা প্রস্তুতি নিচ্ছি। তো একজন আর একজনকে একটা চেইনের মতো একটা, যে আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখছি। আমাদের প্রয়াত মেয়র রানিসুল হক একটা কথা বলেছিলেন যে মানুষ স্বপ্ন চেয়েও বড়। তো এই জন্যই যে আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন, যেমন আমার জুনিয়র যে আছে, মানে আমি যাদের ইমিডিয়েট সিনিয়র হব, তারা স্বপ্ন দেখছেন যে আমি একদিন আব্দুল কাদের ভাইয়ের জায়গায় যাব। আবার আমি স্বপ্ন দেখি যে আমিও রবিউল ভাইয়ের মতো লাস্ট ইয়ার শেষ করে সাঈদ আজাদ স্যারের মতো একটা ভালো একটা পজিশনে যাব। তো সবারই একটা স্বপ্ন থাকে। তো তো আমরা এই স্বপ্ন নিয়েই আমাদের এই স্বপ্ন যখন ঢাবে অনলাইন অ্যাডমিশন কোচিং এর একদম সম্পূর্ণ ফ্রি ভাবে আমরা স্টুডেন্টদের সেবা দিয়ে যাচ্ছি এই করোনাকালীন সময়ে। এটা খুবই প্রয়োজন, কারণ একটা দেশের অনেক কিছু নির্ভর করে। সেক্ষেত্রে আমরা করোনা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি একটা মধ্যবিত্ত দেশ হিসেবে। তো সেই জায়গা থেকে আমাদের একটা চেষ্টা হিসেবে থাকবে। তো স্যারের কাছে আমরা সর্বদাই দোয়া চাইবো এটার জন্য। ঠিক আছে, ধন্যবাদ রবিউল ভাই। আপনি স্টুডেন্টদের উদ্দেশ্য করে বলতে চান বলে আজকের মতো এখানে শেষ করি। ঠিক আছে, আমরা পুরো সেশনটাই এখানে শেষ করে দেই। আর তোমরা যারা লাইভটি দেখেছো নিশ্চয়ই তোমরা শেয়ার করবে, এবং শেয়ার করার মাধ্যমে তুমি তোমার বন্ধু বান্ধব প্রত্যেকেই লাইভটি দেখতে পাবে। আর আমরা কথা বাড়াবো না, আর সেক্ষেত্রে প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি।